নমস্কার। জমি সম্পর্কে এরকম বলা হয়, আমরা শুনেছি যে জমি নয়তো জম। বলা হয় এরকম যে জমি নিয়ে নানান রকম গোলমাল, নানান রকম সমস্যা। দুর্যোধন, আমাদের মহাভারতের দুর্যোধন এরকম বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। আপনারা যদি বিভিন্ন কোর্টে যান, এই যে জেলা কোর্ট আছে বা মহকুমায় যে কোর্ট থাকে, বিভিন্ন কোর্টে আপনারা গিয়ে দেখবেন যে জমি সংক্রান্ত প্রচুর মামলা থাকে। তাহলে জমি সংক্রান্ত সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেটা আমাদের জানার জন্যই আজকে এই সভা। আমি প্রথমেই বলবো যে আজকে আমরা যখন বিভিন্ন সরকারি কাজকর্মের ছবি তুলি, তখন আমরা একটা ল্যাট লং বলে শব্দ ব্যবহার করি, ল্যাটিচিউড লঙ্গিচিউড। আমরা যখন স্কুলে পড়েছি অক্ষরেখা দ্রাঘিমা রেখা বলে পড়েছি, এবং আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বলেও একটা ব্যাপার ছিল। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে যে কোনো একটা বিন্দু, আমি যে বিন্দুতে দাঁড়িয়ে আছি তার কিন্তু একটা কোঅর্ডিনেট আছে। তেমনি আমাদের যে জমিগুলো, সেখানে যেখানে দাঁড়িয়ে আমি ছবি তুলছি তার ল্যাট লং কিন্তু আমার যে মোবাইল বলুন বা আরো যে সমস্ত বিশেষ যন্ত্রগুলো রয়েছে, মোবাইলেও এখন অনেক মোবাইল, প্রায় মোবাইলেই থাকে, অনেক মোবাইলেই থাকে যে ল্যাট লংটা কিন্তু খুব সহজে পাওয়া যায়। তো এইরকম মোবাইল তো আগে ছিল না। তো অনেক দিন আগে মানুষ কিন্তু ভেবেছিল যে মানচিত্র তৈরি করবে। মানচিত্র তৈরি করাটা দরকার হয়েছিল এই কারণে যে যুদ্ধ বলুন বা বিভিন্ন জায়গায় প্রভাব প্রতিপত্তি বাড়ানোর ক্ষেত্রে দূরত্ব কতটা, কোথা দিয়ে কোথায় কিভাবে যাওয়া যায়, এই সমস্ত কারণে কিন্তু মানচিত্র তৈরি করা দরকার পড়ল। পরবর্তীতে আমরা দেখলাম যে ব্রিটিশ যে আমল ছিল আমাদের, সেই সময় তারা করলো কি, এরকমটা একটা তাদের দেখার ইচ্ছা হয়েছিল যে আমাদের কতটা জমি আছে, ভারতের ক্ষেত্রে কতটা জমি আছে। ব্রিটিশেরা ছিলেন খুব বিজ্ঞানমুখী এবং কাজের ক্ষেত্রে তাদের আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিজ্ঞান চর্চায় গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড অনেক এগিয়ে। তো তারা স্থির করলেন যে আমাদের যে আয় হতে পারে, তখন তো জমি থেকেই আয় ছিল এবং সে সময় কলকারখানা বা অন্যান্য জিনিস সেরকম ভাবে ছিল না, জমি থেকেই আয়। তারা এই জমিটা মেপে ফেলার একটা বন্দোবস্ত করলেন। আর তাদের মধ্যে যারা বিজ্ঞ মানুষ ছিলেন, গুণী মানুষ, তারা আবার চেষ্টা করলেন যে এইটাকেই কাজে লাগিয়ে পৃথিবীর যে বক্রতলটা, পৃথিবীর যে গোল পিঠটা কেমন ধরনের বক্রতা, কেমন ধরনের গোল, সেইটা বোঝার একটা তারা চেষ্টা করেছিলেন। এই সব মিলিয়ে ঝুলিয়ে যেটা হলো সেটা হচ্ছে গণিতের একটা শাখা রয়েছে ত্রিকোণমিতি। আমরা সবাই ক্লাস 9-10 এই ত্রিকোণমিতি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো আমরা পড়েছি। এই ত্রিকোণমিতির সূত্রগুলো দিয়ে কিন্তু জমিগুলো মেপে ফেলা চললো। আপনারা জানেন সবাই যে এই ত্রিকোণমিতিক সার্ভে করার সূত্রেই এভারেস্ট শৃঙ্গটা আবিষ্কার হয় এবং এভারেস্ট শৃঙ্গের যে উচ্চতাটা যে সত্যি এটা সবচাইতে উঁচু, সবচাইতে হ্যাঁ বলুন, কিছু বলছেন? সবচাইতে যে উঁচু এভারেস্ট, এটা গণিত দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন রাধানাথ সিকদার। যদিও তিনি এটা মানে এটা যে সবচাইতে উঁচু এটা তিনি প্রথম বলেননি, তিনি গণনাটা
পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যে এটা সত্যি গণনাটা ঠিক আছে কিনা। তিনি অঙ্ক ভালো বুঝতেন, সেই হিসেবে ঠিক করেছিলেন। এটা সত্যি সত্যি কাজটা করেছিলেন হচ্ছে জেমস নিকলসন। যাই হোক, আমি আজকে জেমস নিকলসন আর আমাদের বাঙালি গণক, বাঙালি গণিতবিদ রাধানাথ সিকদারকে প্রণাম করে আমার বক্তব্যগুলো বলছি। এই যে ত্রিকোণমিতিক সার্ভে হলো, এরপরে নানান সময়ে ইংরেজরা নানা রকম সার্ভে করেছে। এই সার্ভেরই একটা অংশ ছিল ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রা কথাটা হচ্ছে ফরাসি ভাষা, এটা গ্রাম। আমরা এখন একটা শব্দ পাই, সেটাকে বলে মৌজা। মৌজা মানে আপনারা একটা গ্রাম ধরে নিতে পারেন। এটা ঠিক ভাবে বলতে গেলে বোঝায় একটা রেভিনিউ ইউনিট। আপনারা ধরে নিন যে মৌজা মানে হচ্ছে একটা গ্রাম। একটা মৌজার নাম এরকম হতে পারে বরানগর, একটা মৌজার নাম হতে পারে নোয়াপাড়া, এরকম ধরনের নামগুলো হচ্ছে মৌজা। এবারে ক্লাসের ছেলেদের যেমন নম্বর থাকে, অনেক সময় মাস্টার মশাইরা ছাত্রের নামটা না ধরে তাকে রোল নম্বর দিয়ে চেনান, তেমনি এই মৌজাগুলোর কিন্তু একটা করে রোল নাম্বার আছে, তাকে বলে জেল নাম্বার। এই যে জেল নাম্বারটা, এটাও কিন্তু প্রত্যেকটা মৌজার ক্ষেত্রে দেওয়া হয়েছে। আর এই মৌজাগুলোর মধ্যে আমাদের রয়েছে, আমাদের সেটা দেখে ম্যাপটা তৈরি করা হয়েছিল। ক্যাডাস্ট্রাল সার্ভে যখন ম্যাপটা তৈরি করা হলো, সাহেবরা তারা আমাদের দেশে তখন কিন্তু লেখাপড়া জানা লোকের সংখ্যা খুব কম, হাতে গোনা, খুব কম। তবু গ্রামের সাধারণ লোককে খুব সাধারণ কিছু সরঞ্জাম দিয়ে, একেবারে অতি সাধারণ সরঞ্জাম দিয়ে তারা কিন্তু বেশ মোটামুটি ভাবে কাজ চলার মতো একটা ম্যাপ তৈরি করে ফেলে। কাজ চলার মতো ম্যাপ মানে এখনো সেই ম্যাপ গুলো কাজে লাগে। আসল কথা হচ্ছে গণিত। এই গণিতটা যদি ঠিক ভাবে বোঝা হয়, তাহলে কিন্তু ম্যাপ তৈরি করতে কষ্ট হয় না। তো সেই ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস ম্যাপ তৈরি হলো। এইবার সেই ম্যাপ ধরে ধরে দাগগুলো, দাগ মানে হচ্ছে প্লট। আমরা এমনিতে দাগ বলতে তো একটা ধরুন রেখা বুঝি, সরল রেখা হোক বক্ররেখা হোক, দাগ বলতে আমরা রেখা বুঝি। কিন্তু আমরা যখন জমি নিয়ে চর্চা করব, তখন দাগ মানে একটা প্লট, যেটাকে জ্যামিতির ভাষায় আমরা বলবো যে কতগুলি রেখা দিয়ে সীমাবদ্ধ একটা সমতলিক ক্ষেত্র। আমরা আমাদের সমতল নয়, আমাদের ভূমি সমতল নয়, তবুও আমরা ধরে নেবো, আলোচনার খাতিরে ধরে নেবো যে এটা সমতল। এবং এরকম কোন জমি চৌকো হয়, কোন জমি তেকোনা হতে পারে, নানান রকম হয় আর কি, এবড়ো খেবড়ো নানান রকম হয়। একেবারে নিখুঁত আয়তক্ষেত্র, নিখুঁত বর্গক্ষেত্র, নিখুঁত ত্রিভুজ এটা কিন্তু পাওয়া সম্ভব নয়। যাই হোক, যে জমিটাই তারা পাওয়া গেল, সেইটা তারা লক্ষ্য করলো যে এই জমিটা কে খায়। এইভাবে সহজ বাংলায় হচ্ছে কে খায়, মানে জমিটা ভোগ দখল করে কে, জমিটা চাষ করে ধানটা নেয় কে, এই জিনিসটা তারা লিখে ফেললো। আর সে সময় তো বাড়ি ঘর তো কম ছিল, যেখানে বাড়ি আছে, কার বাড়ি, কি ব্যাপার, কতটুকু বাড়ি, কিরকম বাড়ি, সেগুলো লিখে ফেলছে। এইভাবে কিন্তু মৌজা ধরে ধরে, মৌজা মানে আমি বলেছি গ্রাম, তার মানে গ্রাম ধরে ধরে তারা কিন্তু সার্ভে করে ফেললো। এই যে সার্ভে করে ফেললো, তার যে ওই কোন দাগেতে কে দখলে আছে, কিভাবে দখলে আছে, এই জিনিসটা যখন করা হচ্ছিল, আপনারা গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলা উপন্যাসের একজন বিরাট মাপের ব্যক্তিত্ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার গণদেবতা উপন্যাস এবং পঞ্চগ্রাম, এই দুটি কালজয়ী উপন্যাসে এই খানাকুড়ি বুঝারাত এই কথাটা পাওয়া যায়। আমিন, আমিন মানে হচ্ছে যে জমি মাপে।
প্রকৃত মানে হচ্ছে আমিন মানে ইমানদার বিশ্বাসী লোক, যাকে মানুষ ভরসা করে জমি মাপতে দিচ্ছে, জমির কাগজ দেখাচ্ছে। এই আমিন বাবুরা গ্রামে ঘুরে ঘুরে প্রত্যেকটা প্লটে গিয়ে গিয়ে সেখানে জমিটা কে খাচ্ছে, মানে কে ভোগ দখল করছে, কিভাবে ভোগ দখল করছে, সেটা মোটামুটি ভাবে লিখে আনলো। সেই লিখে আনাটা একটু যাচাই বাছাই করে দেখে নিয়ে লোকের সাথে কথা বলে নিয়ে একটা রেকর্ড তৈরির চেষ্টা চললো। এই যে রেকর্ড, এটাকে বলা হয় খানাপুরি বুঝারাত রেকর্ড। খানা, খানা মানে হচ্ছে প্লট, যেমন ডাক্তার খানা, কভারেজ খানা, পায়খানা। খানা মানে হচ্ছে প্লট। খানা পুরি, পুরি মানে কিরকম, ধরুন ডাল পুরি, ডাল পুরি হচ্ছে আটার ভেতর একটা ডালের পুর দেওয়া, পুর। তো খানা পুরি মানে হচ্ছে যে দাগের যে তথ্যগুলো দাগের সঙ্গে রাখা, দাগের সঙ্গে তথ্যগুলো জুড়ে রাখা। আর বুঝারাত মানে বুঝে নেওয়া, কিরকম, যে যদি দলিল থাকে দলিল, যদি উত্তরাধিকারের প্রপার্টি হয় তাহলে উত্তরাধিকার, যদি কোর্টের রায়তে পাওয়া প্রপার্টি হয় তাহলে কোর্টের রায় কিভাবে জিনিসটা পাওয়া গেল, তার কি বিলি বন্টন, কি ব্যবস্থা, সেটা বুঝে নিয়ে যুক্তি দিয়ে দেখে শুনে নিয়ে একটা রেকর্ড তৈরি করা হলো। এটাকে বলা হলো খানাপুরি বুঝারাত রেকর্ড, কেবি রেকর্ড। এইবার এই কেবি রেকর্ডটা মানুষকে দেখানো হলো। মানুষকে দেখানোর পর রেকর্ড যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল হয় না। এই কাজ করতে গিয়ে স্বভাবতই কিছু ভুল হয়ে থাকবে, সেগুলো দেখাশোনা করে নেওয়া, এটাকে একটা পর্ব রাখা হলো। এটাকে বলা হলো অ্যাটেস্টেশন, বাংলায় বলা হলো তসদিক। অ্যাটেস্টেশন কথাটা জরুরি। অ্যাটেস্টেশন আমরা জানি আমাদের সাধারণ জীবনে একটা নথি দেখে সেইটার ফটোকপি, সেটা অ্যাটেস্ট করে দিতে হয় আমাদের সরকারি অফিসাররা, অনেক সময় আমরা অ্যাটেস্ট করে দিই। সেলফ অ্যাটেস্টেশন বলেও একটা কিন্তু কথা আছে। অ্যাটেস্টেশন মানে এটা যে অরিজিনালের সাথে একেবারে সমান, সেইটা দায়িত্ব নিয়ে বলা। তো আমাদের জমির ক্ষেত্রে যখন খানাপুরি বুঝারাতের রেকর্ড তৈরি হয়ে গেল, সেই রেকর্ডটা মানুষকে দেখানো হলো এবং মানুষ বলল যে হ্যাঁ এটা ঠিক আছে অথবা ঠিক নেই, এইগুলো করে টোরে একটা রেকর্ডকে আরেকটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবার সেটা একটা আইনের একটা জায়গা পেয়ে গেল। এরপর শুরু হলো তিন ধারা, তখন বলা হতো লোকমুখে বলা হতো তিন ধারা। তিন ধারায় বিভিন্ন অবজেকশন, যে এখানটা এরকম নয়, এটা এরকম নয়, এই সমস্ত গুলো বলার একটা ব্যাপার। তখন কিন্তু রেভিনিউ অফিসার বা রাজস্ব আধিকারিককে তার মধ্যে এবার ঢুকতে হবে, ঢুকে একটা অর্ডার শিট তাকে সম্পাদনা করতে হবে। খুব ছোট একটা অর্ডার শিট, কিন্তু নোটিশ হবে, তার একটা সার্ভিস রিটার্ন থাকবে, তারপর একটা হাজিরা থাকবে, একটা লিখিত আদেশ থাকবে, তার একটা বাংলা সংক্ষিপ্ত একটা ব্যাপার থাকবে। এই সব মিলিয়ে একটা রেকর্ড তৈরি হচ্ছে। 51A1 কথাটা এলো ভূমি সংস্কার আইন যখন আসছে, তারপরে তার আগের গল্পগুলো আমি বলছিলাম। এই তিন ধারা হয়ে যাওয়ার পর যে রেকর্ডটা তৈরি হলো ঝাড়াই বাছাই করে, সেটা আরো একবার মানুষকে দেখার সুযোগ দেওয়া হলো। মানুষকে যখন দেখার সুযোগ দেওয়া হলো, দেখা যাবে যে যারা কাজ করে তাদের কিন্তু ভুল হয়। তো তারপরেও কিছু কিছু ভুল থেকে গেল, অথবা কিছু কিছু ক্ষেত্রে মানুষ মারা গিয়ে তার উত্তরাধিকারীরা চলে এলো। জীবন তো থেমে নেই, জীবন তো এগিয়ে চলেছে, জমির হাত বদল হতে থাকলো, কেনা বেচা দান ইত্যাদি নানান রকম। এ সমস্ত হতে গিয়ে তখন একটা পিটিশনের মাধ্যমে, আগে আমি বলেছিলাম তিন ধারার ক্ষেত্রে অবজেকশন, এটা হচ্ছে 7 ধারা। 7 ধারাতে আপনার পিটিশন, পিটিশন গুলো ওই একই রকম ভাবে নোটিশ করে ডেকে নিয়ে হাজিরা নিয়ে একটা নিষ্পত্তি করা, তার একটা অর্ডার শিট রইলো, সেই অর্ডার শিটের সার্টিফাইড কপি তোলা যাবে, এইরকম আর কি। 3 ধারাতেও সার্টিফাইড কপি তোলা যাবে, 7 ধারাতেও সার্টিফাইড কপি তোলা যাবে, এইরকম একটা ব্যবস্থা রাখা হলো। এই যে ধাপে ধাপে যে জিনিসটা তৈরি হলো, তাতে ধরে নেওয়া হয়
যে এতবার ধরে মানুষের কাছে যাওয়া, মানুষকে দেখতে দেওয়া, এর মাধ্যমে অনেকটা গোছানো একটা জিনিস তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে আমার সিএস রেকর্ড। আমাদের ইংরেজদের ম্যানেজমেন্টটা কিন্তু একটু স্ট্রং ছিল, ভালো ছিল। তারা রেকর্ড গুলো ভালো কাগজে, মজবুত কাগজে তারা ছাপিয়েছে। খরচা কমাবার লক্ষ্য নিয়ে তারা কিন্তু পাতলা কাগজে করে দেয়নি, ভালো কাগজে করেছে এবং এখনো সেগুলো রয়েছে, কালো কালিতে ছাপানো হয়ে গেল। তখন আমাদের মেট্রিক সিস্টেম আসেনি, তখন আমাদের আনা গন্ডা করা এই সমস্ত রয়েছে, ওই রকমটা ছিল। ইতিমধ্যে আমাদের দেশ কিন্তু স্বাধীনতার পেয়ে গেছে। 1947-এর 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে একটা দাবি উঠেছিল, লাঙল যার জমিদার, গরিব মানুষ যারা চাষ করে তারা কিন্তু জমির মালিক হয়ে যাবে, এরকম একটা বক্তব্য একটা অংশের সংগ্রামীরা রেখেছিলেন। কিন্তু আমাদের দেশ যখন স্বাধীন হলো দেখা গেল সেই জিনিসটা কিন্তু হয়নি। সেই জিনিসটা না হয়ে দেখা গেল যে জমিদার তখনও রয়েছে এবং যারা সত্যি সত্যি চাষ করে তারা কিন্তু জমি পায়। তখন জমিদারি উচ্ছেদ আইন আনা হলো। সেই আইনটা হচ্ছে এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট। মধ্যসত্ত্ব সেটাকে বিলোপ করা হলো। এটা বিলোপ করা হলো মানে এই নয় যে তাকে তার থেকে কেড়ে নেওয়া হলো, বরং সে বেশ অনেক দিন ধরে সেখান থেকে যে খাজনাটা আদায় করতো, ও জমি তো তার কেনা নয়, ও জমি জমিদাররা ইংরেজদের থেকে ব্যবস্থা পেয়েছিল বছরে বছরে খাজনা দেবে বলে, খাজনা আদায়ের দায়িত্বটা পেয়েছিল। ও জমির মালিক তারা ছিল না, কিন্তু জমির যে খাজনা তার বেশ অনেক গুণ টাকা তাদেরকে দিয়ে জমিদারদের থেকে নিয়ে নেওয়া হলো। কিন্তু দেখা গেল যে যে জিনিসটা চাওয়া হচ্ছে তা কিন্তু যেন ঠিক মতো হচ্ছে না। ইতিমধ্যে এগুলোকে রিভিশনাল সার্ভে রেকর্ড তৈরি হলো। রিভিশন মানে আমরা জানি, আমরা যখন অঙ্ক পরীক্ষা দিয়ে ফেলি, অঙ্ক পরীক্ষার শেষে যখন সবকটা প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে আমরা একটা রিভিশন দিই। শুধু অঙ্ক না, আমরা সব পরীক্ষা শেষে একটা রিভিশন দিই। তেমনি আমাদের রেকর্ড যখন তৈরি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তার কিছুদিন বাদে আমাদের মনে হলো যে আরো অনেক রকম দেশে উন্নতির কার্যক্রম হচ্ছে, রেল লাইন বাড়ছে, রাস্তা বাড়ছে, গুদাম ঘর তৈরি হচ্ছে, টেলিগ্রাফের খুঁটি বসছে, নানা রকম জিনিস বসছে। এর একটা মানে জমিতে যেমন উন্নতি হচ্ছে তার একটা ছবি তোলা থাক আমাদের ম্যাপে। সেইটা করতে গিয়ে কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভের পরে ধাপে প্রায় 30-32 বছর বাদে চলে এলো রিভিশনাল সার্ভে। এই রিভিশনাল সার্ভের উপর ভিত্তি করে হয়ে গেল আরএস রেকর্ড। আরএস রেকর্ড যখন তৈরি হলো তখনও সেটা ওই একই রকম ভাবে খানাপুরি, তসদিক, 3 ধারা, 7 ধারা এইভাবে ধাপে ধাপে তৈরি হলো। এইটা তৈরি হতে হতে ইতিমধ্যে 1954 সালের পর 1955 সালে এলো, পশ্চিমবঙ্গে এলো আমাদের 1954 সালের যে আইনটা, সেটা কিন্তু আমাদের সারা ভারতের আইন, রাষ্ট্রপতির স্বাক্ষর দরকার পড়েছিল। কিন্তু ভূমি সংস্কার যে আইনটা সেটা আমাদের রাজ্যের আইন। এটা 1955 সালে তৈরি হলেও বাস্তবে এটা ওই 83-84 আগে কিন্তু কাজ শুরু করা হয়নি। ওই সময়টা গ্রামে গ্রামে আমাদের অনেক লোক নেমে গিয়ে তারা আবার নতুন করে রেকর্ড তৈরি করার চেষ্টা চললো। ততদিনে জমির ফ্র্যাগমেন্টেশন হয়েছে, আপনারা সবাই জানেন যে আমাদের এই পরিস্থিতিতে, আমাদের দেশের মতো পরিস্থিতিতে জমি ছোট ছোট টুকরো হয়, জমির খানিকটা অংশের হয়তো ব্যবহারের বদল ঘটে, কোথাও হয়তো গুদাম ঘর তৈরি হয়, কোথাও বাড়ি তৈরি হয়, নানান রকম কিছু অদল বদল হতে থাকে। এই জিনিসটা ম্যাপে চলে এলো। এই যে ম্যাপটাকে আপডেট করা হলো এটাকে বলা হলো এলআর ম্যাপ, ল্যান্ড রিফর্মস আইনের আধারে তৈরি এলআর ম্যাপ। এবং এলআর ম্যাপের ক্ষেত্রে এইরকম এলআর রেকর্ড তৈরি হলো। ইতিমধ্যে কি হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি, জমিদাররা চলে গেছে,
জমিদাররা চলে যাওয়ার পর কি হয়েছে, যারা নিজেরা জমি ভোগ করতো, এন্ড ইউজার মানে নিজে ভোগ করে, কারোর থেকে খাজনা আদায় করে না, তারা হয়ে গেল এখন সরকারকে সরাসরি নিজে খাজনা দিচ্ছে, তারা হচ্ছে রায়ত। এই রায়ত কথাটাও আমরা কিন্তু আমাদের বাংলা উপন্যাসে, বিশেষত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কিন্তু আমরা রায়ত কথাটা পাবো। রবীন্দ্রনাথের লেখা, তো রবীন্দ্রনাথ তো নিজে পেশাগতভাবে জমিদার ছিলেন, খুব অসাধারণ উচ্চ মানের জমিদার ছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্রনাথ পারিবারিক ভাবে পেশাগতভাবে জমিদার ছিলেন এবং তার লেখায় রায়ত কথাটা আছে। রায়ত মানে হচ্ছে এন্ড ইউজার অফ দা ল্যান্ড। এই যে যারা রায়ত, তাদের নাম ধরে ধরে খতিয়ান হলো, রায়তওয়ারি খতিয়ান তৈরি হয়ে গেল। আগে কিন্তু জমিদার ধরে ধরে খতিয়ান ছিল, এখন রায়ত ধরে ধরে খতিয়ান তৈরি হয়ে গেল, এবং দেখা গেল যে এক একজন রায়তের কিন্তু বেশি বেশি জমি আছে। তখন ভূমি সংস্কার আইন দিয়ে এই যে বড় বড় যারা রায়ত, বিগ রায়ত, জোরদার, এই জোরদারদের থেকে জোরদারের যে বাড়তি জমি, মনে করা যাক 75 বিঘার বেশি যদি জমি থাকে, 76 বিঘা জমি থাকে, তাহলে তার 1 বিঘা জমি ভেস্ট, সবটা কিন্তু ভেস্ট হয়ে গেল না, তার ওই যেটুকু হিসাবে পায় সেটুকু রাখতে দিয়ে বাকিটা ভেস্ট। এই যে আমরা এখন যখন জমি কিনবো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার বেসিসে একটা ম্যাপ আছে, তার বেসিসে একটা রেকর্ড আছে। আমরা এই ম্যাপ আর রেকর্ডটা যদি ভালো করে বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের জমি কেনাটা অনেক সময় অনেকটা সহজ হয়ে যায়। আমরা রেকর্ডে কি দেখবো? রেকর্ডে দেখুন, আমরা মনে করুন পেলাম দশরথের নাম রয়েছে, আর আমাকে দেখা গেল শত্রুঘ্ন খানিকটা জমি বিক্রি করছে। আমাকে তাহলে শত্রুঘ্নকে বলতে হবে, দশরথ তোমার কে হন? তখন ধরুন শত্রুঘ্ন বলবে যে দশরথ আমার বাবা হন। তখন আমাকে বলতে হবে দশরথ কবে মারা গেলেন, এবং মারা যাওয়ার আগে তিনি তার জমির কোনো বিধি বন্দোবস্ত করে গিয়েছিলেন কিনা। যদি বিধি বন্দোবস্ত অফিসিয়ালি করে গিয়ে থাকেন, আইনগত ভাবে গ্রাহ্য ব্যবস্থা করে গিয়ে থাকেন, তখন দেখতে হবে শত্রুঘ্নর কতটুকু পাওনা। আর যদি তিনি সেটা না করে থাকেন, এমনি সাধারণভাবে অনেক লোক যেভাবে মারা যায় কোনো বিধি বন্দোবস্ত না করে, তখন বলতে হবে যে আপনাদের ধর্মীয় পরিচয় কি, আপনারা হিন্দু না মুসলমান নাকি, তাহলে সেই ধর্ম সম্প্রদায়ের উত্তরাধিকার যে আইন আছে তাতে শত্রুঘ্নের কতটুকু পাওনা হয়, মানে দশরথের বউ কটা ছিল, দশরথের ছেলে কটা, দশরথের মেয়ে কটা, এইভাবে সব হিসাব করে শত্রুঘ্নের যেটুকু পাওনা তার বেশি কিন্তু শত্রুঘ্ন বিক্রি করে দিতে পারবে না। মানে রামের অংশটা শত্রুঘ্ন কিন্তু বিক্রি করতে পারবে না। আর যদি বিক্রি করে দেয় শত্রুঘ্ন, সেরকম যদি বিক্রি করে দেয়, তাহলে আমি কিনলেও সেটা আমার পাওনা হবে না, কেননা একজনের জিনিস আরেকজন কিন্তু বিক্রি করে দিতে পারে না। আমাকে তাহলে জমি কিনতে গেলে বুঝতে হচ্ছে উত্তরাধিকার আইনটাও কিন্তু আমাকে বুঝতে হচ্ছে, আমায় যেমন রেকর্ড বুঝতে হচ্ছে, আমায় কিন্তু উত্তরাধিকার আইনটা বুঝতে হচ্ছে। আরেকটা কি বুঝতে হচ্ছে? বুঝতে হচ্ছে যে আমি যে জমিটা কিনছি আমাকে সেটাই দেওয়া হচ্ছে কিনা। একজন ব্রাহ্মণ ঠাকুর ছিল, সেই ব্রাহ্মণ ঠাকুর কাঁধে একটা ছাগল নিয়ে যাচ্ছে। তো সবাই 3টে বদমাইশ লোক ঠিক করলো যে ওই ছাগলটাকে তারা হাতাবে। তারা বামুনটাকে বললো, বামুন ঠাকুর, তাদের একজন বললো কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ কেন, তোমার কি মাথা খারাপ হলো? এরকম 3জনের কাছে যখন শুনলো, তখন বামুন ঠাকুর যদিও যথেষ্ট জানে যে আমি কাঁধে করে ছাগলই নিয়ে যাচ্ছি, তথাপি সে ভাবলো যে এত লোক যখন বলছে, সে তাদের পিছনের বদমাইশিটা টের পায়। সে ভাবলো এত লোক যখন আমাকে বলছে, তাহলে নিশ্চয়ই এটা ছাগল নয়, এটা কুকুর। তো আমাকে এরকম অনেক লোক বিভ্রান্ত করতে পারে, তাই জন্য আমাকে কিন্তু দেখে নিতে হবে
আমি যে জমিটা কিনছি বলে জানছি, বাস্তবে আমি সেটা পেলাম না। আমার দলিল আছে, দলিলটা ট্রান্সফার অফ প্রপার্টিজ অ্যাক্টে আমি পেয়েছি। আমি কিন্তু দলিলের জন্য, জমির জন্য টাকা দিয়েছি, আর দলিলের জন্য রেজিস্ট্রেশন আইন সেটাও আমি দেখে নিয়েছি, আমি রেজিস্ট্রেশনের ফি দিয়েছি। তথাপি আমি যদি সঠিক জমিটা না পাই, তাহলে সেটা উদ্ধারের জন্য আমাকে অনেক কোর্ট কাছারিতে যেতে হবে, এবং তখন আমায় মাথা টুকতে টুকতে বলতে হবে জমি তো নয় জম। তাহলে আমাকে কি করতে হবে, যে আমি যে প্লটটা পাচ্ছি বা যে দাগটা পাচ্ছি, সেই দাগটাতে ভৌগোলিক ভাবে আমি সেটাই পাচ্ছি কিনা সেটা আমায় দেখে নিতে হবে। তাহলে আমাকে খানিকটা ম্যাপ বুঝতে হবে। এখন ম্যাপ কোথায় পাওয়া যায়? ম্যাপ আগে এরকম পাওয়া যেত, হাতে এঁকে দেওয়া হতো প্লটটা, আর ম্যাপ ছাপা হতো। এখন কিন্তু কম্পিউটারে ধরা আছে, চাওয়া মাত্র আপনি দিনে দিনে ম্যাপ পেয়ে যাবেন। এই ব্যবস্থাটা আমি মেদিনীপুর জেলা সদরে, মেদিনীপুর টাউনে জেলা ভূমি সংস্কারের অফিসে আমি কিন্তু নিজের চোখে দেখেছি। সকালবেলা এলে 150 টাকা অফিসিয়াল চার্জ দিয়ে একটা লোক বিকেলে হাসতে হাসতে ম্যাপ নিয়ে চলে যাচ্ছে, এটা আমি দেখেছি। সুতরাং আপনি ভূমি সংস্কার দপ্তরের জেলা অফিসে যদি যোগাযোগ করেন, আপনি কিন্তু ম্যাপ পেয়ে যাচ্ছেন। আর কি আছে, আর আপনার বাংলা সহায়তা কেন্দ্র বলে এক ধরনের কাউন্টার থাকে, জেলা অফিসে থাকে, ব্লক অফিসে থাকে, মহকুমা অফিসে থাকে, মিউনিসিপ্যালিটিতেও থাকে। আমি এটা মিরিকেও দেখেছি, মিরিকে বিডিও অফিসে ছিল, মিরিকে মহকুমা শাসকের অফিসে ছিল, মিরিকে মিউনিসিপ্যালিটিতে ছিল, মেদিনীপুরেও দেখতে পাচ্ছি। মেদিনীপুরে আমি দেখতে পাচ্ছি এসডিও অফিসে, আমি যেখানে কাজ করি এখন এই মুহূর্তে, সেখানে রয়েছে। জেলা শাসকের অফিসেও একটা রয়েছে, আবার মিউনিসিপ্যালিটিতেও আমি দেখেছি, বিডিও অফিসেও দেখেছি। এরকম বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু খুলে দেওয়া আছে। এইখানে গিয়ে কিন্তু আপনি এই দাগের তথ্য, খতিয়ান, এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং একটা ছোট্ট অফিসিয়াল ফিস দিলে আপনি অথেন্টিকেটেড অবস্থাতে পেয়ে যাচ্ছেন। ফলে আপনারা সবসময় জমি কেনার আগে জমির ম্যাপটা জোগাড় করে নিন, আর জমির দাগের তথ্য জোগাড় করে নিন। এবারে দেখুন, ইনজেকশন যে দিতে শিখেছে সে ইনজেকশন দিতে পারে, আর যে দিতে শেখেনি সে পারে না। সুতরাং জমি আপনাকে মুখে বলে মাপ শেখানো একটু শক্ত আছে, এটা একটা অভ্যাসের ব্যাপার, কিন্তু এই অভ্যাসটা মানুষই করে। আপনিও যদি খানিকটা খানিকটা করে চেষ্টা করেন, একটু একটু দেখতে থাকেন, একজন মোটামুটি ভাবে শিক্ষকের সন্ধান পেয়ে যান, তাহলে একটা ম্যাপ দেখে আপনি কিন্তু জমি মোটামুটি চিনতে পারবেন। আমি আপনাদের বলবো যে সার্ভেয়ার এদেরকে সঙ্গে আপনারা যোগাযোগ করবেন জমি কেনার আগে। সার্ভেয়ার মিউনিসিপ্যালিটিতে LBS, লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার বলে লোকজন কিন্তু থাকে, সার্ভে নিয়ে পড়াশোনা করা হয়, আমিন পাওয়া যায়। এই আমিনের সহযোগিতা নিয়ে নিজে বুঝে নিলে নির্দিষ্ট জমিটি আপনি পেলেন কিনা এটা বুঝতে পারবেন। এবারে জমির মাপটা, জমির মাপ তো আপনাকে আমিন মেপে দেবে, কিন্তু আমিনের কাছেই মাপটা আপনি নেবেন, কেননা সব জিনিস নিজে নিজে করা যায় না। হাত ভেঙে গেলে হাতের প্লাস্টার যেমন আমি নির্দিষ্ট অর্থোপেডিক সার্জনের কাছে গিয়েই করব, নিজে নিজে বাড়িতে করব না, তেমনি জমি মাপার কাজটা কিন্তু আমিন বাবুরা করে দিলেই সেটা সঠিক হবে। কিন্তু সেটা সঠিক হলো কিনা সেটা যাচাই করার বুদ্ধি নিজের থাকা উচিত। এরকম ভাবে থাকবে। আপনারা সকলেই ক্লাস 10-এ সেই অঙ্কটা করেছেন যে একটা ত্রিভুজের শুধুমাত্র 3টে বাহু যদি জানা থাকে, তাহলে কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। এক্ষেত্রে এস বলে একটা ধারণা আছে, 3টে বাহু যদি A
বি এবং সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তিনটে বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে এস। এবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বলে গোটাটার রুট ওভার যদি করেন, গোটাটার যদি আপনারা বর্গমূল করেন, তাহলে কিন্তু আপনারা ওই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছেন। তাহলে একটা মোটামুটি জিনিসকে কিন্তু অনেকগুলো ত্রিভুজে আপনি ভাগ করে নিতে পারেন। একটা জমি যে ঠিক ঠিক আয়তক্ষেত্র হবেই, ঠিক ঠিক বর্গক্ষেত্র হবেই, বাস্তবে কিন্তু এরকম হয় না। পরীক্ষার খাতায় আমরা ঠিক ঠিক বর্গক্ষেত্র আঁকতে পারি, ঠিক ঠিক আয়তক্ষেত্র আঁকতে পারি, কিন্তু বাস্তবে এটা হয় না। কিন্তু আমি দেখেছি মোটামুটি একটা যে কোনো ক্ষেত্রকে আমরা অনেকগুলো ত্রিভুজে কল্পনা করে নিতে পারি। সুতরাং ত্রিভুজ তার ক্ষেত্রফল মাপার যে প্রক্রিয়াটা, যেটা আমি বলে দিলাম, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা প্রয়োগ করে নিজে নিজেই দড়ি দিয়ে এটা কিন্তু যাচাই করে নেওয়া যায়। কিন্তু আমি বলবো প্রথমে আমিনকে দিয়ে মাপান এবং তারপরে নিজে সেটা যাচাই বাছাই করুন। এবারে আমি বলবো যে জমির ওপর নানান ধরনের দখলের কথা। আমরা যদি দেখতে যাই পুরনো রেকর্ড, তখন আমরা অনুমতি দং বলে একটা জিনিস পাবো। অনুমতি দং কিরকম, যে জমিদার মশাই তাকে সেখানে থাকতে অনুমতি দিয়েছিল। জিনিসটা কিন্তু পুরোপুরি দিয়ে দেয়নি, মালিকানা হস্তান্তর করেনি, কিন্তু সেখানে থাকতে দিয়েছিল। কিন্তু এই যে থাকাটা, এটা তো একটা অধিকার, এটা তার ছিল। এইটা রেকর্ডে কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই। সেরকম জমি যদি আপনি কেনেন, তাহলে অনুমতি দখলটা যার আছে, সে যদি সেখানে বসে থাকতে চায়, তার সাথে আপনার কিন্তু একটা ঝামেলা হবে। বর্গা দখল বলে একটা ব্যাপার আছে। বর্গা দখল মানে হচ্ছে বর্গাদার সেখানে রয়েছে। বর্গা মানে হচ্ছে যে চাষ করে মালিককে ফসলের ভাগ দেয় অথবা মালিকের থেকে ফসলের ভাগ নেয়। এই ফসলের ভাগ দিয়েই যার সাথে সম্পর্ক, নগদ মজুরির কোনো, নগদ টাকায় মজুরির কোনো ব্যাপার নেই, সেটা হচ্ছে বর্গাদার। এইরকম বর্গাদার যদি থাকে, তার কিন্তু কতগুলো অধিকার আছে এবং সেটা আইনের অধিকার। তো সেই রকম যদি বর্গাদার আপনার জমিতে থাকে, তাহলে তার ভোগ কিন্তু আপনাকে, একটা দখলকারের কলম আছে, একটা থাকে উপরিস্থ সত্ত্ব আর একটা হচ্ছে দখলের কলম। এইরকম আরো কয়েক ধরনের দখল আছে, কিন্তু অনুমতি দখল আর বর্গা দখল এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। এছাড়া জোর দখল বলে একটা ব্যাপার আছে, জোর দখল, জবর দখল, এগুলো নতুন করে হয় না, কিন্তু পুরোনো ক্ষেত্রে এরকম আমি দেখেছি। খাই খালাসি দখল বলেও একরকম আছে। যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে আইনজীবীর সাথে একটু যোগাযোগ করে নিতে আমি বলবো, কেননা আপনি নিজে ইচ্ছা করলেও সবটা বুঝতে পারবেন না। আইনজীবী দেখে নিয়ে খানিকটা বলবেন এবং আপনাকে তারপরে নিজেকেও ব্যাপারটা বুঝতে হবে। এবারে আপনাকে আমি বলবো দলিলের কথা। দেখুন, দলিলের আগেকার দিনের যে দলিল, আমাদের তো ভাষা পাল্টাচ্ছে, আগেকার দিনের ভাষা একরকম ছিল। এখনকার দিনে আমি যেগুলো দেখেছি, মোটামুটি ইংরেজিতেই দলিলগুলো হয় এবং ইংরেজিতেই দলিল হলে ভালো। আমার মনে হয় ইংরেজিতে দলিল হলে ভালো। যাই হোক, তো এই আগেকার দিনে যে দলিল ছিল, তার সমস্ত বাংলা লেখাটা আমরা সবটা পড়েও বুঝতে পারি না, বুঝতেও পারি না। সেক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস দেখা দরকার। সেটা হচ্ছে জমির দলিলের শিরোনামে বলা থাকে যে জমিটা কি হচ্ছে। সেটা হচ্ছে হয় সেটা দানপত্র হবে, নইলে সেটা পারিবারিক বন্দনামা হবে, নইলে সেটা বিক্রয় কোবালা হবে, এরকম কি হচ্ছে, অথবা সেটা আপোষ বন্টন এরকম কিছু হতে পারে, আমি এই জায়গাটা নিচ্ছি, তুমি ওই জায়গাটা নাও। আমি যেটা বলছিলাম, একটা ফোন এসে গেছিল।
আমি যে জায়গাটা বলছি, আমি যে জায়গাটাতে আছি তুমি সেটা নাও, এরকম একটা কিছু হতে পারে। দুঃখিত, একটা ফোন এসে গিয়ে। হ্যাঁ, তো জমির দলিলের শিরোনামটা দেখে আমরা কিন্তু, যেমন সিনেমার নাম দেখে আমরা বুঝতে পারি সপ্তপদী, দেওয়া নেওয়া, পথে হলো দেরি, এরকম যেমন সিনেমার একটা নাম থেকে বা গল্পের একটা নাম থেকে খানিকটা আমরা বুঝতে পারি, তেমনি আমরা যদি দলিলটা বুঝতে চাই তাহলে কিন্তু দলিলের শিরোনামের দিকে আমাদের তাকাতে হবে। সেই শিরোনামটা কিরকম হতে পারে? শিরোনাম হতে পারে বিক্রয় কোবালা বা সাফ বিক্রয় কোবালা, এরকম আছে। সাফ বিক্রয় কোবালা মানে একদম পরিষ্কার, সমস্ত শব্দ পরিষ্কার ভাবে দিয়ে দিলাম, বিক্রয় কোবালাও তাই, এরকম লেখা হয়। আবার দানপত্র হতে পারে, দানপত্র হচ্ছে দশরথ তার ছেলে রামকে দান করছে, বা ভরত লক্ষণকে দান করছে, ভাই ভাইকে দান করছে, মা ছেলেকে দান করছে, বোন ভাইকে দান করছে। এরকম দান যদি রক্তের সম্পর্কের ভেতরে হয় তাহলে সেটা একটা জিনিস। আর দান যদি একেবারে অপরিচিত লোকের মধ্যে হয় তাহলে বলতে হবে যে ওটা আসলে বিক্রি, ওটা দান বলা হচ্ছে, বাস্তবে ওটা কিন্তু বিক্রি। সেক্ষেত্রে রেজিস্ট্রির খরচও সেইভাবে হয় বলে আমি জানি। তাহলে আমরা শিরোনাম দেখে দলিলের চরিত্র অনেকটা বুঝতে পারছি। এবার আমরা দেখব যে দলিলে দুটো পক্ষ থাকবে, মানে এক পক্ষ দিচ্ছে, এক পক্ষ নিচ্ছে। এই যে দুটো পরিচয় দেওয়া থাকবে, দাতা এবং গ্রহীতা। আর একটা কি থাকবে, যে সেখানে পরিচয়গুলো দেওয়া থাকবে। কিরকম আপনারা জানেন যে আমাদের হিন্দুদের বিয়ের সময় 7 পুরুষের নাম বলা হয়, অমুক, অমুকের বাবা অমুক, তার বাবা অমুক, এইভাবে সমস্ত বলা হয়। তেমনি দলিলেও কিন্তু এটা বলা থাকে যে আমার এই জমি ছিল, এর আগে এই খতিয়ানে এটা এই মানুষের ছিল, তার আগে এটা এই মানুষের ছিল। এই বিবরণটা যতটা বিস্তৃত হবে, বিস্তারিত হবে, ততই কিন্তু পরবর্তীকালের অশান্তি থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। আপনাকে আবার দেখে নিতে হবে যে রেকর্ডের সাথে এটা মিলছে কিনা। যে রেকর্ড আপনি পেয়েছেন জমি কেনার আগেই আপনাকে বলেছি যে আপনি কিন্তু রেকর্ড জোগাড় করে নিচ্ছেন, রেকর্ডের সাথে এই দলিলের গল্পটা মিলছে কিনা। একটা মানুষের রেকর্ড থাকলে ভালো, কিন্তু রেকর্ড না থাকলেই যে জমিটা তার নয় এরকম কিন্তু নয়। রেকর্ড থাকলে ভালো, কিন্তু রেকর্ডটাই মালিকানার প্রমাণ নয়। আবার দলিলটাও শুধু শুধু দলিল মালিকানার প্রমাণ নয়। যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালও দরকার হলে কেউ বিক্রি করে দিতে পারে, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তার কেনা, যে কিনলো তার হয়ে যাবে না। দেখতে হবে ওটা যে বিক্রি করলো তার বিক্রি করার রাইট, মানে অধিকার আছে কিনা। তার মানে আমাকে কিন্তু অনেকগুলো জিনিস দেখে নিয়ে তবে জমির পরিষ্কার মালিকানা সম্পর্কে আমি নিশ্চিত হতে পারবো। আমাকে রেকর্ড দেখতে হবে, আমাকে দলিল দেখতে হবে, আমাকে দখল দেখতে হবে, এগুলো কিন্তু আমাকে দেখতে হবে, বুঝতে হবে। এবং জমি কেনা জিনিসটা কোনো গোপনীয় কাজ নয়। অনেকেই মনে করেন যে এই যে একটা সুযোগ পাওয়া যাচ্ছে, এই সুযোগটা পরে আর পাওয়া যাবে না, অতএব আমি কিনে ফেলি। এরাই কিন্তু বেশি ভোগেন। একটু দেখে নিতে হয়। মিউনিসিপ্যালিটিতেও একটা কিন্তু রেকর্ড থাকে, মিউনিসিপ্যালিটিতে কে ট্যাক্স দেবেন, কার নামে হোল্ডিং, তারা যখন হোল্ডিং নাম্বার দেন তখন কিন্তু তারা কাগজপত্র দেখতে চান, খোঁজ খবর নেন, নিয়ে একটা কিছু তারা তৈরি করেন। ফলে আমার জমি যদি মিউনিসিপ্যালিটিতে হয়, আমার জমি যদি যেখানে আছে সেখানকার সাথে একটা রেকর্ডের সরকারি নথি এবং বিএলআর অফিসের নথি, এর সাথে আমি মিলিয়ে দেখে নেব লোকে কি বলছে। আমি যখন সেখানে যাচ্ছি লোকের সাথে কোনো ঝামেলা হচ্ছে কিনা, কেউ কোনো প্রশ্ন করছে কিনা, এটা আমি দেখে নেব। আর আমি আইনজীবীকে দিয়ে কি দেখাবো,
সেই জমির বিনিময়ে কোনো লোন নেওয়া আছে কিনা, এরকম কিন্তু হয়। আজকাল আমাদের দেশে ভদ্রলোকের কোনো অভাব নেই, তারা নানান ভাবে নানান রকম করেন। অনেক সময় সেই দলিল তিনি হয়তো কোনোভাবে কায়দা করে জোগাড় করলেন, করার কথা নয়, দলিল ব্যাংক জমা রেখে দেবে, কিন্তু ব্যাংক লোন দিল আর আপনাকে কিছু একটা দেখালো, আপনি কিনে ফেললেন, অথচ পরে আপনি ব্যাংকের কাছ থেকে নোটিশ পাচ্ছেন যে এই জিনিস তো তোমার নয়, তুমি এটা কিনলে কেন? তখন আপনি ফাঁপড়ে পড়ে গেছেন। এই যে পরিস্থিতিটা, এটা আপনাকে কিন্তু একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি, বলছি এই যে ব্যাপারটা বলছেন আপনি জমি কেনার সময় প্রাথমিক যে প্রাইমারি একটা যাচাই, তো এটা কি অনলাইনে বাড়িতে বসে করা সম্ভব নাকি আমাকে বিএলআর অফিস বা সংশ্লিষ্ট জেলা অফিসে যেতেই হবে? এই ব্যাপারটা যদি একটু বলেন, মানে যেক্ষেত্রে এই যে প্রতারণার ব্যাপারটা যখন আসছে, জালিয়াতি ব্যাপার যখন আসছে, সেক্ষেত্রে আমাদের কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয় বা আমি কি দেখে চেক করতে পারবো, এটা একটু যদি বলেন। এই জিনিসটা এখন খুব সহজ হয়ে গেছে। সেটা হচ্ছে, প্রথম কথা দেখতে হবে যে যে আমায় বিক্রি করতে চাইছে তাকে বলুন যে হালতক খাজনা রসিদ দেখান। বিএলআর অফিসে যে কর্মচারী আছে সে কিন্তু যার তার থেকে খাজনা নেবে না, নিলেও সে কিন্তু লিখে দেবে জমির মালিকের খাজনা অমুকের মারফতে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমি জেনে যাব জমির মালিকটা রেকর্ডে কে আছে। এবার সেই রেকর্ডটা আমি অনলাইনেও পেতে পারি, আমি বিএলআর অফিসেও যোগাযোগ করতে পারি। এখন কিন্তু অনলাইনে নানান রকম সাইট আছে, সেখানে কিন্তু দেখা যায়, আবার বিএলআর অফিস থেকেও পাওয়া যায়। যেহেতু এখন অনলাইনে বিভিন্ন সাইট থেকে পাওয়া যায়, বিএলআর অফিসে সাধারণত তারা আর দিতে চান না, কিন্তু বুঝিয়ে বললে আইনত আমার অধিকার আছে যে রেকর্ডের সার্টিফাইড কপি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের, এখন যে নামটা তার বদলে গেছে, কিন্তু মূলত ওটা এভিডেন্স অ্যাক্ট, সেই অ্যাক্টে বলে আমরা কিন্তু এই যে রেকর্ড জিনিসটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট, সেই পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি, অথেন্টিকেটেড কপি আমরা পাচ্ছি। আর আমরা যখন যেটা সাইট থেকে নামাচ্ছি সেটা কিন্তু সেইভাবে অথেন্টিকেটেড কপি হচ্ছে না। তাহলে আমি যখন জমিটা কিনছি আমি কি দেখছি? আমি দেখছি যে আমি অরিজিনাল দলিল দেখতে পাচ্ছি কিনা, এক। দুই হচ্ছে যে আমি জমিটাতে স্পষ্ট দখল দেখতে পাচ্ছি কিনা, যেখানে গেলে সেখানকার লোকেরা কোনো সমস্যা তৈরি করছে কিনা, কেউ কিছু বলছে কিনা। আর আরেকটা হচ্ছে আমি বিএলআর অফিস থেকে বা সাইট থেকে কাগজটা ঠিক মতো পাচ্ছি কিনা, এইগুলো কিন্তু আমাকে দেখে নিতে হচ্ছে। আর আমি যখন দক্ষ উকিল বাবুকে দিয়ে বা দক্ষ দলিল লেখককে দিয়ে আমি দলিল লেখাচ্ছি, তখন লিখে নেব যে এই জমিটা আমি জানি যে এটা আমার বিক্রি করার পূর্ণ অধিকার ছিল, আপনাকে আমি সেই অধিকারে সেই শর্তে প্রতিষ্ঠা করছি। পরে যদি দেখা যায় যে আমার এটাতে কোন রকম কালিমা আছে বা কোন রকম ত্রুটি আছে, আমি তার ক্ষতিপূরণ করতে বাধ্য থাকিব। এরকম ধরনের কিছু লিখিয়ে রাখা হয়, তবে আগে থেকেই সচেতন হওয়া ভালো, এই আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যদি এত কিছু সতর্কতা সত্ত্বেও আমি কেনার পর প্রতারিত হলাম, তখন কি পদক্ষেপ আমাকে নিতে হবে ইমিডিয়েট? যদি আমি বুঝতে পারি বা কোনো ক্ষেত্রে ওই যেটা বললেন ব্যাংক থেকে হঠাৎ নোটিশ করলো, দেন এন্ড দেন আমি তো দিশেহারা, আমি তখন মানে অনেক রকম সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত চলে আসতে পারে অনেক সময় অনেক মানুষের মেন্টালি শকড হয়ে। প্রথম কথা হচ্ছে যে কোনোভাবেই সুইসাইড করা চলবে না। সুইসাইড হচ্ছে একটা টেম্পোরারি সমস্যা, পার্মানেন্ট সমাধান। তারপর আর কোনো কিছু আমার করারই থাকবে না। আমাকে যদি ব্যাংক থেকে নোটিশ করে, তখন আমি ব্যাংককে বলবো যে আমি তো এইখানটাতে আছি, কিন্তু যখন দলিলটা ব্যাংকের রয়েছে আমার নেই, তখন কিন্তু আমি ব্যাংককে ঠেকাতে পারবো না। তখন আমাকে আইনজীবী সাহায্য নিয়ে মামলা করতে হবে বিক্রেতার বিরুদ্ধে।
এবং আমার দক্ষ আইনজীবী দেখে নেবেন যে আমি জমি কেনার আগে যথেষ্ট পরিমাণ সতর্কতা নিয়েছি কিনা। কোর্টকে সেটা দেখাতে হবে যে আমি সতর্ক ছিলাম, কিন্তু তথাপি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকানো হয়েছে। তখন আদালত তাকে যা শাস্তি দেবার সেটা দেবে। কিন্তু জমিটা যদি ব্যাংকে বন্ধক রাখা থাকে, ব্যাংক কিন্তু আমাকে সেটা ছাড়বে না। আমি কিনেছি, ভুল করে কিনেছি বললেও সেটা ছাড়বে না। সেই জন্যই ব্যাংকে সার্চিংটা জরুরি। কিন্তু এত ব্যাংক আছে, এত রকম তার শাখা আছে, আমি জানি না যে সবটা নজর করা সম্ভব কিনা। তবে ব্যাংকগুলি এরকম ক্ষেত্রে তারা কাগজে বিজ্ঞাপন দেন। এটা আপনাকে কেনার আগে নানাভাবে খোঁজ খবর নিতে হবে। এই ধরনের দুশ্চরিত্র লোকেরা নানান ভাবে খারাপ কাজের ইতিহাস এদের থাকে। হঠাৎ করেই একটা লোক খারাপ হয়ে গেছে এরকমটা হয় না। লোকটা সম্পর্কেও খোঁজ নিতে হবে এবং সমস্ত ব্যাপারটা প্রকাশ্যে করতে হবে, যাতে আপনাকে ওই লুকোচুরির সুযোগটাই সে নিতে না পারে। এবং দক্ষ উকিলের যদি সহযোগিতা নিয়ে আপনি জমি কিনতে যান, তাহলে কিন্তু সে দামি জমি কেনার আগে সে দেখে নেবে যে এটা কোথাও বন্ধক রাখা আছে কিনা। সেটা আপনার খবরের কাগজে একটা বিজ্ঞাপনও হয়তো আপনাকে দিতে বলবে। এই রকমটা হয়। ওকে স্যার। অনেক সময় দেখা যায় আমি যখন জমি বা ফ্ল্যাট কিনছি মানে ব্যাংক থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে মানে গভর্নমেন্ট ব্যাংকে আমি যদি তথাকথিত প্রধান স্থানীয় যে সমস্ত ব্যাংক, শীর্ষস্থানীয় ব্যাংক যদি বলি, তারা প্লট ভিজিট করে যাচ্ছে বা ফ্ল্যাট ভিজিট করে যাচ্ছে, তারপরও কি এই ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে? মানে অনেক সময় আমরা সাধারণ মানুষ বা আমরা মধ্যবিত্ত মানুষ যারা আমরা সাধারণ চাকুরি করি, তারা কি ভাবছি আমরা স্যালারি অ্যাকাউন্ট থেকে ব্যাংক থেকে লোন নিচ্ছি, তার মানে হয়তো ব্যাংক এসে ভিজিট করছেন, ব্যাংকের আধিকারিকরা দেখছেন। এটা আমরা অনেক সময় নিশ্চিন্ত হয়ে যাই। এটা কি একদম সঠিক, নাকি আমাদের নিজস্ব যেটা আপনি এতক্ষণ ধরে বললেন সেটা নিজস্ব উকিল নিয়েও সেটাকে চেক করা উচিত? আমি ওষুধের দোকান থেকে ওষুধ কিনলাম, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি প্রেসক্রিপশন দেখিয়ে কিনেছি কিনা এবং আমি রসিদ একটা নিয়েছি কিনা। তারপরেও আমায় দেখতে হবে যে ডাক্তারবাবু আমাকে যে ওষুধটা দিয়েছিলেন আমি সেই ওষুধটা পেয়েছি কিনা। এবং আরো অনেকে যারা একটু চর্চা ভাবনা করেন, তারা কিন্তু ওষুধের কম্পোজিশনটাও দেখে নেন যে সেই কম্পোজিশনে আমার কোনো অ্যালার্জি বা এরকম কোনো অসুবিধা হতে পারে কিনা। ফলে আপনাকে আইনজীবী দেখে দিলেন, ব্যাংকের আইনজীবী এসে দেখে শুনে করে দিলেন। আসলে ব্যাংক কিন্তু আপনাকে লোন দিচ্ছেন, ব্যাংক আপনাকে লোন দেওয়ার ব্যবসা করে। ব্যাংক কিন্তু আপনাকে নিশ্চিন্তি ও নিরাপত্তা দেওয়ার ব্যবসা করে না। তাহলে আপনাকে কিন্তু নিজেকেই ভালো করে বুঝতে হবে, নিজেকেই পুরনো রেকর্ড গুলো, এবং আমি যেটা বলেছি সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এলআর রেকর্ড, এই তিনটে ধাপের রেকর্ড চর্চা করে দেখতে হবে। হয়তো এর মধ্যে দাগ নম্বরের অনেক সময় পরিবর্তন হয়ে যায়, কিন্তু এর সামগ্রিক ইতিহাস এবং আমাকে যে বিক্রি করছে তার কাছে পুরনো দলিলের কপি আছে কিনা এটা দেখে নিতে হবে। এবং আশেপাশের লোকে কি বলে খানিকটা কিন্তু খবর থাকে। আমরা অনেক সময় সেই খবরটা আমরা শুনতে চাই না। আমরা ভাবি যে আমাদের একটা বিরাট লাভ হয়ে যেতে যাচ্ছে। আমরা ওই সোনার হরিণের পিছনে ছুটতে থাকি। আমরা কখনো নিজেকে বোঝাই না যে সোনার হরিণ বলে কিছু হয় না, ওটা আসলে একজনের চক্রান্ত। এইভাবে আমরা যদি, ব্যাংকের লোক তো ব্যাংকের কাজ করবে, আমাকে কিন্তু নিজের কাজটা করতে হবে। একদমই তাই, একদমই তাই। অর্থাৎ সোনার পাথর বাটিতে কাঁঠালের আমসত্ত্ব খাবো কিনা সেটা আমাকে বুঝে নিতে হবে। থ্যাংক ইউ স্যার। প্রচুর প্রশ্ন আসছে, আমি চ্যাট বক্সে যাব। তার আগে দেখতে পাচ্ছি পবিত্র কুমার ঘোষ বাবু হ্যান্ড রেজ করে আছেন, তারপরে তাপস কুমার মিত্র বাবু হ্যান্ড রেজ করে আছেন। প্রথমে পবিত্র বাবুর কাছে যাব। সংক্ষেপে যদি প্রশ্নটা বলেন, কারণ অনুষ্ঠানে আমরা শেষের দিকে 8 মিনিট 15 আমার হাতে সময় আছে। প্লিজ। নমস্কার, অনেক মনোজ্ঞ আলোচনা হচ্ছে। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাইছি, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এখনকার দিনে
এই শতাব্দীতে যেখানে আমরা একটা মোবাইল নাম্বার বা একটা ব্যক্তিকে আধার কার্ড বা মোবাইল নাম্বারে জিপিএস ট্র্যাকিং দিয়ে তাকে সমস্তভাবে দেখতে পাচ্ছি, তার বায়োমেট্রিক অবস্থান দেখতে পাচ্ছি, যেখানে একজন মানুষ একটা মুভেবল এন্টিটি। সেক্ষেত্রে একটা জমি, যেখানে একটা মানুষ তার সমস্ত রোজগার দিয়ে একটা জমি কিনতে যাচ্ছে, সেখানে আমি দেখতে পেলাম ভূগোল শিখতে হবে, ত্রিকোণমিতি শিখতে হবে, আইন শিখতে হবে, 3 রকমের রেকর্ড জানতে হবে, ইতিহাস জানতে হবে এবং লোকের কথা জানতে হবে। 6টা প্যারামিটার যদি করে তারপর করতে হবে, এবং তার সাথে 7 নম্বর প্যারামিটার আইনজীবীকেও করতে হবে। এই 7 নম্বর প্যারামিটারে সমস্ত কটায় পয়সা এবং সময় খরচ করে করতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ট্যাক্স দিয়ে সরকারি ডিপার্টমেন্টের সরকারি আধিকারিকদের বলছি যে এই কাজগুলো আপনারা ঠিক করে রাখুন, সেখানে কেন পরিষ্কার ভাবে কাজটা হয় না, যেখানে আমরা একটা ডিপার্টমেন্টে একটা ক্লিক করলে বলতে পারি যে হ্যাঁ এটা আমার বা হ্যাঁ এটা তার। একটা স্থাবর সম্পত্তির কেন এত সেই 7 রকমের ভেরিফিকেশন হচ্ছে? কাইন্ডলি এটা আমাকে জানান। ধন্যবাদ। আমাকে একটি লোক এরকম বলেছিল যে আমাদের কেন একবার পঞ্চায়েত ভোট হবে, একবার বিধানসভা ভোট হবে, একবার লোকসভা ভোট হবে, একবারে কেন সবকটা ভোট হয়ে যায় না, এরকম প্রশ্ন আমাকে করেছিল। আমি তাকে উত্তর দিয়েছিলাম বিভিন্ন জিনিসের গুরুত্ব বিভিন্ন রকম, বিভিন্ন ধরনের দায়িত্ব এটা দেওয়া। আমি পঞ্চায়েতে যাকে ভোট দিলাম তারপরে লোকসভার ক্ষেত্রে যে আমাকে তাকেই ভোট দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি প্রসঙ্গ বদলান। ওয়েট করুন, স্যারের কথাটা শুনে নি। আমি নিশ্চিন্ত থাকতে চাইছি, আমি টাকাটা এক জায়গায় ঢুকাতে চাইছি। এটা এরকম নয় যে ব্যাংকে আমি ফিক্সড ডিপোজিট করছি, তা কিন্তু না। এটা জমি আমি কিনতে যাচ্ছি, তাহলে আমি রেকর্ড দেখবো না, আমি জমিটা কিনে ফেলবো, তাহলে আমি ভুগতেও পারি। আমাদেরকে তো বাস্তবটা বুঝতে হবে। আমাদের দেশে সারদা কেলেঙ্কারি হয়েছে, কিন্তু সেটাই যদি আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোকগুলো টাকা রাখতো বা পোস্ট অফিসে রাখতো, তাহলে কিন্তু সারদা কেলেঙ্কারি হতে পারতো না। আমি যদি ভাবি অন্য লোক আমার কাজটা করে দেবে, তাহলে আমার ঠকতে হতেই পারে। সরকারি অফিসে সবকিছু হচ্ছে না কেন? আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা বিষয়গুলো আছে। একটা পঞ্চায়েত অফিস আছে, একটা মিউনিসিপ্যালিটি অফিস আছে, একটা বিএলআর অফিস আছে, রেজিস্ট্রি অফিস আরেকটা আছে। এই যে নানা রকম আমাদের আছে, এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমাকে এগোতে হবে। একদমই করতে পারবো না। আমি এবার ডাক করছি। তুমি যে বললে যে পঞ্চায়েত ভোট বা এই ভোট আলাদা জিনিস, জমি আলাদা জিনিস। একটু কথা বলি, আমাদের এটা কিন্তু একদম চর্চার আসর, একটুখানি পবিত্রবাবুকে আপনাকে বলছি, সচেতনতা চর্চা যেটুকু আমাদের আজকের বিষয় সেই অনুযায়ী যে নিয়ম কানুন গুলো আমরা জানবো, ডিসকাশন আমার আরেকদিন হবে। তো আজকে আমি প্রথমেই বলেছি, একটু শুনে নিন কাইন্ডলি প্লিজ। এই ধরনের এগুলো হচ্ছে সরকারি অফিসারদের ঘুষ খাওয়ার জায়গা। ঘুষখোর অফিসাররা বসে আছে। আমি কোনো বিতর্কে যাবো না, কোনো বিতর্কে আমরা যাব না, একদমই তাই। প্রথমেই বলেছি কোনো রকম ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম বিতর্কিতমূলক প্রশ্ন আমরা করব না। আমরা সকলেই জানি, সকলে আমরা আমরা সচেতন এবং সকলে নিজেদের দায়িত্বটা নিজেরা যদি করি, সেই বিবেকানন্দের কথা আমার বারবার মনে পড়ে, প্রত্যেকে বাড়ির সামনে একটা ঝাড় দিলে কিন্তু আর পৃথিবীটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। একদমই তাই। তো যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাব। তাপস কুমার মিত্র অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ স্যার সংক্ষেপে আপনার মূল্যবান প্রশ্ন এবং মতামত। শ্রীমানি সাহেব, এই এত কম সময়ের মধ্যে আপনি যে এতগুলো বিষয় বলেছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আমি 1988 সালে থেকে লয়ার হিসেবে কাজ করছি এবং তারপরে আলটিমেটলি আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে রিটায়ারও করেছি। এই এত বড় একটা সাবজেক্ট নিমেষের মধ্যে এটাকে বলে দেওয়া যাবে, কিন্তু আপনি অত্যন্ত কম সময়ের মধ্যে একদম স্পেসিফিক্যালি যেটা বলেছেন, আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। কারণ আমি অনেক বড় বড় মামলা শুনেছি, নিজে করেওছি এবং আলটিমেটলি আমাকে শুনতে হয়েছে। এই যে আমরা যখন জায়গা কিনতে যাই, সবচাইতে বড় জিনিস হচ্ছে কার কাছ থেকে লোন নেবো, গভর্নমেন্টের কাছ থেকে কিংবা ব্যাংক থেকে বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। গভর্নমেন্টের কাছ থেকে যখন লোন নিতে যায় তখন আমাদেরকে জিপি গভর্নমেন্ট প্রিডারের সার্টিফিকেটটা নিতে হয়। আমি নিজেও দীর্ঘদিন অ্যাসোসিয়েট গভর্নমেন্ট প্রিডার হিসেবে কাজ করেছি। সেইখানে আমরা যে সার্চিংটা করি সেইটা হয়তো
যে ভদ্রলোক বিক্রি করছেন তার কাছ থেকে কাগজপত্র না নিয়ে আমি তার ইন্টেন্ডেড পারচেজার হিসেবে নাও করতে পারি। দেখা গেল যে যে জায়গাটা কিনতে চাইছি তার পাশের যে ভদ্রলোক আছে তার কাছ থেকে আমি কাগজগুলোকে নিয়ে আমি এটা দেখেছি যে মার্কেটেবল টাইটেল আছে। এই মার্কেটেবল টাইটেল গভর্নমেন্ট ব্রিডার বা ব্যাংকের লয়ার দিয়ে দিই। ইন দ্য মিন টাইম ভদ্রলোক জমিটা বিক্রি করে দিয়েছেন, তার কিন্তু আমাকে প্রতারণা করার কোনো ইচ্ছে নেই, কিন্তু তিনি বিক্রি করে দিয়েছেন। তখন কিন্তু নো ম্যান ক্যান গিভ বেটার টাইটেল দ্যান হি হ্যাজ। তার তো নিজেরই টাইটেল নেই, তিনি আমাকে টাইটেলটা দিতে পারবেন না। সুতরাং একটা কথা আমরা বলতে পারি যে প্রতারণা করবার ইচ্ছে না থাকলেও আমরা অনেক সময় প্রতারিত হয়ে যাই। এই যে আপনি একটু আগে স্যার যেটা বলছিলেন যে যে কোনো লোক যে কাউকে যে কোনো জিনিস বিক্রি করে দিতে পারে, হাওড়া ব্রিজ বিক্রি করে দিতে পারে, তাজমহল বিক্রি করে দিতে পারে। মিস্টার নটওয়াল লাল যে সিনেমাটা হয়েছিল এই এরকম জালিয়াতির ওপরই, যে এক ভদ্রলোক 3 বার 4 বার করে সব বিক্রি করেছিল, রেড ফোর্ট বিক্রি করে দিয়েছিল, তাজমহল বিক্রি করে দিয়েছিল, ইন্ডিয়া গেট করে দিয়েছিল, কিন্তু সে টাইটেলটা পাবে না। টাইটেলটা যদি পেতে হয় তাহলে কিন্তু তাকে মার্কেটেবল টাইটেল থাকতে হবে। এই যে অনেক সময় আমাদের ইচ্ছের বিরুদ্ধে দেখা যায় যে আমরা প্রতারিত হয়ে গেছি। আমি ওই যেটা বললাম যে ভদ্রলোক জানেনই না যে আমি ওই জায়গাটা খোঁজ করছি, আমি ইন্টেন্ডেড পারচেজার। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপারে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জমি কিনেছি, জমি কিনছি বা কিনেছি 1985 সালে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের যেটা অ্যামেন্ডমেন্ট হলো, সবচাইতে বড় অ্যামেন্ডমেন্ট। স্যার এটা আপনি নিশ্চয়ই জানবেন যে ওইটা উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়েছিল 7/8/1969 থেকে। স্বাভাবিকভাবে 6/8/1969 পর্যন্ত যদি ওরাল পার্টিশন হয়েও থাকে সেটা ভ্যালিড, কিন্তু 7/8/1969 থেকে না, হয় ডিডের মাধ্যমে করতে হবে, না হলে ডিগ্রি অফ দি কোর্ট করতে হবে। এইটা যদি না হয়ে কেউ বিক্রি করে তখন কিন্তু সে জায়গাটা কিনে যখন ওই সম্পত্তিটার উপরে কোনো কিছু করতে যাচ্ছে, কোর্ট কিন্তু তাকে ইনজাংশন দেবেই, এবং আনপার্টিশন সম্পত্তিতে সাধারণভাবে এটা হবেই। সুতরাং সবসময় যে প্রতারণা করার ইচ্ছে নিয়েই প্রতারিত হয় তা নাও হতে পারে। আর স্যার আমরা যেটা দেখি যে আমরা সাধারণভাবে আরএস পর্চা, যেটা এই আরএস পর্চাটাকে আমরা প্রিজাম্পশন ধরে নিই, কারণ এলআর পর্চা ফাইনালি পাবলিশড হলেও সেটাকে আমরা প্রিজাম্পশন ধরতে পারি না। কিন্তু আরএস পর্চার ক্ষেত্রে আবার বলছে এটা রিভার্টেবল প্রিজাম্পশন। প্রিজাম্পশন হবে, কিন্তু যদি এটা এরকম হয় তাহলে ওটা রিভার্টেবল করা যাবে, রিভার্ট করা যাবে। তাই এই যে ধরনের যে প্রবলেম গুলো আমরা প্রতিনিয়ত ফেস করি, বিশেষ করে আমি নিজে জাজ হিসেবে দেখেছি কোর্টে এগুলোকে ফেস করতে হয়েছে। এক ভদ্রলোক সর্বস্ব বিক্রি করে দিয়ে তার জায়গা কিনেছে, কিন্তু সে প্রতারিত হয়ে গেছে, এবং যার কাছ থেকে কিনেছে তার অজান্তেই কিন্তু সে প্রতারণাটা করে ফেলেছে। সুতরাং এইগুলোকে আমরা যদি সেই দিক থেকে দেখি, যে তারপরে এখন স্যার এখন প্রিএমশন এর যে নতুন আইনটা হয়েছে সেকশন 8 ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, সেখানেও দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট 2020 সালে যে রায় দিচ্ছেন, 2022 সালে সেই রায়টাকে আবার ডিস্টিংগুইশ করে দিচ্ছেন। মানে প্রতি মুহূর্তে আইনের এত বেশি চেঞ্জ আসছে যে সেখানে কিন্তু একটা স্ট্যাটিক এটা বলে দেওয়া যাবে না। যে ভদ্রলোক বলছিলেন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কোন অফিসার কি করেছে না করেছে এর উপরে বেস করে কিন্তু আমরা সব সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না। একদমই স্যার, একদমই স্যার। এটা এটা বিতর্কিত কথা। অনেক ভালো অফিসারও আছে, তারা গাইডও করে যে এটা এইভাবে করলে ঠিক আছে। স্যার যেটা আমি বললাম, আরেকটা ডক্ট্রিন অফ এস্টেট আছে, এই যে আমরা তো সবাই প্রজা, যখন এই সম্পত্তিতে কেউ ওয়ারিশান থাকে না তখন ওইটা কিন্তু আবার সরকারে ভেস্ট করে যায়, যেটাকে ডক্ট্রিন অফ এস্টেট বলে। নমস্কার স্যার, খুব ভালো লেগেছে আপনার বক্তব্য। থ্যাংক ইউ স্যার। স্যার এর পরের প্রশ্নে যাব আমি। রেজিস্ট্রেশন বনাম মিউটেশন, মানে আমি একটা কিছু জিনিস কিনলাম রেজিস্ট্রেশন করে, তারপর মিউটেশন করাটা কতটা জরুরি বা সেই পদ্ধতিটা কি বা কিভাবে করতে হয়, এইটা একটা। আরেকটা হচ্ছে যদি আমার রেকর্ড বিএলআরও রেকর্ড যেটা কারেকশন করতে হয়, যদি কোনো কারণে ভুল আছে, সেক্ষেত্রে কিভাবে ওটাকে অনলাইনে বাড়িতে বসে সম্ভব, নাকি এখনকার কি নিয়ম আছে, যদি একটু সংক্ষেপে বলেন। আমার নামে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় এবং আমি যদি সেই সম্পত্তিতে বাস্তবে দখলে বসে থাকি, সেই দখল নিয়ে কোনো অশান্তি না থাকে,
তাহলে কিন্তু তর্কের খাতিরে মিউটেশন না করলেও চলে। আমি মিউটেশন কেন করি? আমি মিউটেশন করি নিজের নামে খাজনা দেওয়ার সুবিধার জন্য। আমি আমার নামে খাজনা দেব, এইটুকুর জন্য মিউটেশন। মিউটেশন করে কিন্তু আমি আলাদা কিছু পাই না। এবার কি হতে পারে? আমার দলিল হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এবার সরকারের খাতায় যদি আমার নামটা লেখা থাকে, মিউটেশনটা হয়ে গিয়ে থাকে, এবং মিউটেশনটা হতে গেলে আমি সেখানে দলিলের কপি দিয়েছি, সেখানে একটা অফিসার সেটা নিয়ে অনুসন্ধান করেছে, একটা কিছু লিখে রেখেছে, সেটার বেসিসে আমার নামে রেকর্ড হয়েছে। মিউটেশন মানে আমার নামে রেকর্ড হওয়া। তাহলে আমার দলিলটা যদি হারিয়েও যায়, চুরি যায়, পুড়ে যায়, তাহলে সেখানে একটা কিন্তু ব্যাকআপ আমার রইলো। কিন্তু আমার যদি সেই সমস্যা না থাকে, আমার জিনিস আমার কাছে আছে, ভালোভাবে গোছানো আছে, ব্যাংকের ভল্টে রাখা আছে, আমি সেখানে বাড়ি বানিয়ে বসে আছি, আমি নিজের নামে মিউটেশন দুদিন বাদে করতেই পারি। আমাকে কেনার সঙ্গে সঙ্গেই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে করলে সুবিধা, ভালো রকম সুবিধা। এই ওকে স্যার, থ্যাংক ইউ। এটাই চ্যাট বক্সে ইরাদে ম্যাডাম উনি লিখেছিলেন যে আমাদের একটি চাষযোগ্য জমি আছে এবং তা আমাদের দখলে আছে। এই জমিটির দলিলও আমাদের নামে আছে, কিন্তু জমিটির সার্চিং করতে গিয়ে দেখছেন উনি যে অন্য নাম। এটা কিভাবে নিজের নামে করা যেতে পারে? এটাও তো সম্ভবত একই পদ্ধতি আপনি যেটা বললেন। সেখানে রেকর্ডিং কাজ। যে রেকর্ডে আমি দেখলাম যে অন্যের নামে রয়েছে, প্রথমে নিজে দেখে নেবো। যেমন পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে আমি দেখে নিই যে নিজে সবটা ঠিকঠাক করেছি কিনা। আমি দেখবো যে আমি সার্চিংটা ঠিক দাগে করেছি কিনা, কেননা সিএস দাগ, তারপরে আরএস দাগ, তারপর এলআর দাগ অনেক সময় পাল্টে পাল্টে যায়, অনেক সময় একই থাকে। যে ক্ষেত্রে জমির ফ্র্যাগমেন্টেশন হয়, জমির টুকরো টুকরো হয়, সেক্ষেত্রে দাগ নম্বর গুলো বদলে বদলে যেতে পারে। আর যে ক্ষেত্রে সেটা হয়নি, সেক্ষেত্রে দাগ একই থেকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেটা আমাকে দেখতে হবে যে আমি যে সার্চিংটা করেছি আর বাস্তবে আমি যে দাগে আছি সে দুটি অভিন্ন কিনা। তারপরেও যদি আমি দেখি যে যথার্থ দাগেতেই সার্চিং করে আমি অন্যের নাম পাচ্ছি এবং বাস্তবে আমি সেখানে আমার দখলে আছে, আমি বাস্তবে আছি, সেক্ষেত্রে তখন আমাকে সেই অথরিটি, যে অথরিটি সেই আমার দখলীকৃত, আমার মালিকানাভুক্ত জমিতে অন্য লোকের নাম রেকর্ড করে রেখেছেন কোনো কারণে, তাকে আমি জানাবো যে ওগো এটা তোমাদের ভুল হয়েছে, বলে আমি সংশোধন করে নেবো। এবং এটা আমি যতদূর জানি বাড়ি থেকে বসে করা যায় না এখনো। এটা কিন্তু সরকারি অফিসে গিয়ে, এটা একটা কোর্ট ফি স্ট্যাম্প দিয়ে, লিখিত দরখাস্ত দিয়ে এটা কিন্তু করতে হবে। এই জন্য আইনের ধারাও রয়েছে, ভূমি সংস্কার আইন। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা নেক্সট প্রশ্ন চলে যাই তাড়াতাড়ি। সেটা হচ্ছে ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে। ফ্ল্যাট বাড়ির একটা ওনারশিপ প্রপার্টি সেল হয়, রেজিস্ট্রেশন হয়, আর একটা লিজ প্রপার্টি যেটা হয় 99 ইয়ার্স বা এরকম সামথিং একটা ইয়ার্সে। তো কোনটা ভালো? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার একটা নিজের একটা জায়গা আছে, 5 কাঠা 10 কাঠা যাই হোক না কেন, সেই জায়গাটা বা পুরোনো বাড়ি আছে, সেটা আমি প্রমোটার বা ডেভেলপারকে দিলাম একটা কন্ডিশনে, সেখানে তুমি ফ্ল্যাট বাড়ি তুমি ডেভেলপ করো। তারপর আমার একটা এগ্রিমেন্ট হলো, সেখানে আমি 2 কি 3টে ফ্ল্যাট আমার নামে রাখলাম। প্রথম কন্ডিশন সিচুয়েশনটা হচ্ছে, একটা হচ্ছে ওনারশিপ ফ্ল্যাট আমি কিনেছি, তাতে কি সুবিধা, বা ফ্ল্যাটটা যখন থাকবে না ভেঙে পড়বে তাতে আমি কতটুকু জায়গা পেতে পারি বা এগ্রিমেন্ট অনুযায়ী সত্যি আদৌ পাবো কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার নিজের জায়গা ছিল, আমি ডেভেলপারকে দিলাম ডেভেলপ করার জন্য, তিনি আমার নামে 2 কি 1টা ফ্ল্যাট আমার নামে বরাদ্দ করলেন, বাকিটা উনি সেল করলেন, কিন্তু উইদাউট ওনারশিপে। তাহলে ওই আফটার 99 ইয়ার্স বা 50 ইয়ার্স এরকম যে কন্ডিশনটা থাকবে, তারপর কি তিনি আমাকে বলতে পারেন যে এখান থেকে আর তোমার থাকা যাবে না, যেহেতু যদিও আমার সেটা নিজের নামের জায়গা ছিল, নিজের নামে সমস্ত কিছু ছিল? এই একটু কন্ডিশনটা মানে সিচুয়েশনটা মানে কমপ্লেক্স সিচুয়েশনটা যদি একটু বুঝিয়ে বলেন। প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি। সেটা হচ্ছে ওনারশিপ মানে হচ্ছে যে ক্ষেত্রে আমি সম্পূর্ণ মালিক হয়ে যাচ্ছি এবং আমি ইচ্ছা করলে যে সম্পত্তিটা বিক্রি, দান বা অন্যরকম হস্তান্তর করতে পারছি, এটা হচ্ছে ওনারশিপ। আর লিজ হচ্ছে
ওটা মালিকের মালিকানা থেকে যাচ্ছে, আমি সেটা ব্যবহার করছি এবং নির্দিষ্ট সময়ের জন্য। লিজ যদি রিনিউ না হয়, আমার লিজের যে পিরিয়ড, সেই সময় সীমা ওটা এক্সপায়ার করলে, ওটা ফুরিয়ে গেলে আমি কিন্তু ওখানে আর কোনো আমার অধিকার থাকবে না। ফলে লিজ একটা জিনিস আর আমার ওনারশিপ আরেকটা জিনিস। এবার যেটা যার পছন্দ, আমি হলে ওনারশিপের কথা বলবো, কেননা ওনারশিপ হলে সেটা হচ্ছে ওনারশিপ। আর লিজ মানে হচ্ছে আমি কিন্তু সেখানে নির্ভুল সত্ত্ব, যে সম্পূর্ণ অধিকার। নির্ভুল সত্ত্ব মানে হচ্ছে সম্পূর্ণ অধিকার, সেটা কিন্তু আমি লিজে পাই না। লিজ মানে হচ্ছে আমাকে যে কারণে, যে বাবদে, যতদিনের জন্য লিজ দেওয়া হয়েছে তার মধ্যে আমাকে আটকে থাকতে হবে, এর অন্য কোনো ব্যাপার নেই। হচ্ছে যে একজন প্রমোটারের সাথে আপনার একটা ডেভেলপারের সাথে চুক্তি হচ্ছে, সেক্ষেত্রে একটা চুক্তি থাকছে, চুক্তিপত্র থাকছে। সেই চুক্তিপত্রে আপনি যে শর্তগুলো দিচ্ছেন, সেই শর্ত দিয়ে পরবর্তীকালের কার্যগুলি নির্ধারিত হচ্ছে। সেখানে যদি শর্ত থাকে আপনি 2-3খানা ফ্ল্যাট পাবেন, তারপরে আর কিছু পাবেন না, এবার মালিক যত খুশি বিক্রি করবে, তো সেভাবেই হবে। আপনি একজনের সাথে যদি চুক্তি করেন, চুক্তি আইনের প্রথম কথাতেই হচ্ছে অফার, এবারে অ্যাকসেপ্টেন্স, এই কথাগুলো কিন্তু সেখানে রয়েছে। সেখানে নিজেদের মধ্যে যদি এগ্রিমেন্টে আপনারা পৌঁছান যে তুমি আমাকে এই দেবে, আমি তোমাকে এই দেবো, সেইখানে আপনারা যেভাবে চুক্তিগুলো রাখছেন তা যদি দেশের আইনে ঠিকঠাক হয়, দেশের আইনের সাথে তার কোনো ক্ল্যাশ না হয়, তাহলে আপনার কোনো অসুবিধে, মানে সেইভাবেই সেই চুক্তি চলবে। এই আর কি, চুক্তিটা আপনাকে দেখে নেন। থ্যাংক ইউ স্যার। চ্যাট বক্সে যাব, শেখ জাহির আব্বাস বাবু, উনি চ্যাট বক্সে লিখেছেন অনেক বড় প্রশ্ন। ওনার প্রশ্নটা আমি একটু পড়ে শোনাচ্ছি। 320 দাগের বাটা দাগ ছিল, উনি লিখছেন, পুরনো জমি বাটা না জেনে মেন দাগ দিয়ে রেজিস্ট্রি করা হয়। বহু বছর পরে দেখা যাচ্ছে বিক্রেতা মারা গেলেন, দেখা গেল মেন দাগ অলরেডি একজনের নামে আছে, এদিকে ক্রেতাও মেন দাগে 320-তে রেকর্ড করে নিয়েছেন, আর বাটা দাগ বিক্রেতার ছেলেরা পিতার মৃত্যুর পর রেকর্ড করে নিয়েছেন। এখন ক্রেতার কি করণীয়? প্রথম কথা হচ্ছে বাটা মানে টুকরো। একটা অভিন্ন প্লটের সেটাকে একাধিক টুকরো করলে নতুন নতুন যে টুকরোগুলি হচ্ছে সেগুলোকে বলে বাটা দাগ। মানে জ্যামিতিগত ভাবে একটা অভিন্ন জিনিসের যেটা আলাদা আলাদা অংশ, সেগুলোকে বাটা বা বন্টন, এইটা কথাটা বাটা দাগ কথাটা সেখান থেকে এসেছে। তাহলে আমি যদি দেখি যে আমাকে বিক্রি করা হয়েছে এবং সেখানে আমার দলিলে চৌহদ্দি দিয়ে চেনানো আছে, সেখানে লেখা আছে সীমা সরহদ্দ বলে একটা কথা আছে, উত্তরে কে, দক্ষিণে কে, পশ্চিমে কে, পূবে কে, সমস্ত কিছু লেখা, এবং তার সাথে একটা ম্যাপ দেওয়ার পরে যদি সেই সম্পত্তি কেউ রেকর্ড করে নেয়, সেই রেকর্ড সংশোধন করা যাবে। রেকর্ডের বলে তো আর মালিকানা আসে না, আমার মালিকানা আসে আমার রেজিস্ট্রিকৃত দলিলের বলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে। এবার রেকর্ডে সেটা কি হয়, আয়নায় যেমন আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমার হুবহু একটা ছবি ওঠে, কিন্তু আমার আমিটাই হচ্ছে আসল, আয়নার ভেতরে ছবিটা কিন্তু আসল না। আমার মতো দেখতে, একই রকম দেখতে, কিন্তু ওটা কিছুতেই আসল নয়। তেমনি রেকর্ডে যেটা লেখা হচ্ছে সেটা কিন্তু একটা আয়না, রেকর্ড কিন্তু কখনো সত্য না। সত্য হচ্ছে আমার দলিলের সঙ্গে আমার শান্তিপূর্ণ দখল, এটা হচ্ছে সত্য। তাহলে আমার যদি দলিল থাকে, আমার যদি শান্তিপূর্ণ দখল থাকে, রেকর্ড যদি অন্য কারো নামে হয়েও গিয়ে থাকে, সেটাকে আমার ঠিক করে দেওয়া যায়। থ্যাংক ইউ স্যার। আমি প্রত্যেককে অনুরোধ করবো তারা যারা
অডিয়েন্স হিসেবে কথা বলছেন তারা মাইক্রোফোনটা যে কাইন্ডলি মিউট করে রাখবেন, না হলে ইকো হবে। আচ্ছা, শেখ জাহির আব্বাস বাবু আরেকটা প্রশ্ন লিখেছেন যে এই বিষয়ে ভালো কিছু বইয়ের নাম যদি দেন স্যার। তো আমি একটা স্যারের লেখা বই আছে, আমি বলতে পারি জমি জরিপ এবং কি করে জমি ফ্ল্যাট তথ্য কিনবেন আর কি। এটা যদি স্যার নিজের মুখেই আপনি বলে দেন তাহলে ভালো হয়। তথ্য জানার অধিকার সহ যে বইটা আপনার আছে, খুবই প্রিয় বই। আমি ভূমি সংস্কার দপ্তরে রেভিনিউ অফিসার ছিলাম, তখন আমি দেখেছিলাম যে অনেক মানুষ তারা হয়তো উচ্চ শিক্ষিত কিন্তু তারা জমির ব্যাপার নিয়ে নানান ভাবে ভুগছেন। তো আমি তখন একেবারে সাধারণ মানুষের মুখের ভাষায় বই লেখার চেষ্টা করি। এটা প্রথমে পত্র লেখা থেকে বেরিয়েছিল, জমি জরিপ বলে একটা বই বেরিয়েছিল, তারপরে ফ্ল্যাট ও বাড়ি বলে একটা বই বেরিয়েছিল, তারপরে কি দেখে জমি বাড়ি কিনবেন, এই তিনখানি বই বেরিয়েছিল। এই তিনখানি বই বর্তমানে জমি জরিপ আর কি দেখে জমি বাড়ি কিনবেন, এটা দেশ প্রকাশনের পক্ষ থেকে শুভঙ্কর দে এটা প্রকাশ করেছেন, এটা দিয়ে যে পাওয়া যায়। আর একটা দেশ প্রকাশন বলে একটি ছোট প্রকাশনা সংস্থা আছে, ওরা আমার ফ্ল্যাট বাড়ি বইটি ওরা বিক্রি করে, এবং এই সবকটা বই কিন্তু আমাজনে, ফ্লিপকার্টে এসবে পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার ভেরি মাচ। এরপর আমি আরেকবার একটু নামটা বলবেন স্যার। জমি জরিপ নামে একটা বই আছে, আর কি দেখে জমি বাড়ি কিনবেন, এই দুটো বই দেশ কি দেখে জমি বাড়ি কিনবেন, তার সাথে আছে তথ্য জানার অধিকার, একসাথে ওটা মার্চ করে একটা বই। জমি জরিপ। Thank you. এটা দেশ পাবলিশিং বিক্রি করে, আর দেশ প্রকাশন বলে একটা আছে, তারা আমার ফ্ল্যাট ও বাড়ি বইটা বিক্রি করে। থ্যাংক ইউ স্যার। এরপর আমি চলে যাব বিদ্যুৎ কুমার বাগবাবু, উনি প্রশ্ন লিখছেন যে আজ থেকে প্রায় 10-12 বছর আগে ওনারা একটা জায়গা কিনেছিলেন, তখন সেই বিধবার এক নাবালিকা কন্যা সন্তান ছিল। বর্তমানে কিভাবে ওই জমি রেকর্ড করাবো? বর্তমানে তিনি সাবালিকা, যদি হেল্প করেন। প্রথম কথা হচ্ছে যে বিধবা যদি স্বামীর দিক থেকে ওয়ারিশান হিসাবে সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে তার নাবালিকা মেয়েও কিন্তু তার বাবার জমিতে উত্তরাধিকারী। নাবালিকা উত্তরাধিকারী হতে পারে, কিন্তু নাবালিকার বিক্রয় করার ক্ষমতা থাকে না। এবারে নাবালিকার পক্ষে মা যদি বিক্রি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু মাকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। মা কিন্তু বাবা বা মা যে কেউ বা কোনো আইনগত অভিভাবক, লিগাল গার্ডিয়ান, তিনি কিন্তু বাচ্চার সপক্ষে, নাবালকের সপক্ষে জমি কিনতে পারেন, বিক্রি করতে পারেন। বিক্রি করতে গেলে কিন্তু তাকে আদালতের লিখিত অনুমতি নিতে হয়, প্রায়র রিটেন পারমিশন, মানে বিক্রি করার আগে পারমিশন নিতে হয়। এবার যদি সেটা না হয়ে থাকে, তাহলে ওই সাবালক হয়ে যাওয়া মেয়ে, সাবালিকা মেয়ে বা সাবালক সন্তান, যে আর কি নাবালক নেই, ম্যাচিওর অ্যাডাল্ট, তার কাছ থেকে আবার নতুন করে লিখে নিতে হবে। কেননা বাচ্চার সম্পত্তি অভিভাবক বিক্রি করতে গেলে তার কতগুলো পদ্ধতিগত বিষয় আছে, সেটা না মেনে করলে সেই বিক্রি অবৈধ। থ্যাংক ইউ স্যার। এরপর চলে যাব আনন্দ মন্ডল বাবু, উনি চ্যাট বক্সে লিখছেন একটা হাউস প্রপার্টি ওন করছে 25 বছর ধরে, প্লাস পঞ্চায়েত ট্যাক্স দেওয়া হয়, কিন্তু 4 ভাগের 3 ভাগ ওনাদের নামে, 1 ভাগ ওনাদের নামে নেই। সেই 1 ভাগ কিভাবে ওনারা নিজেদের নামে রেজিস্ট্রেশন করা যাবে সেটা জানতে চেয়েছেন। যে সম্পত্তি আমি কিনেছি, যার থেকে কিনেছি, তার যতটুকু বিক্রয়যোগ্য অধিকার ছিল, মার্কেটেবল টাইটেল কথাটা এখানে আলোচনায় এসেছে, বিক্রয়যোগ্য সত্ত্ব তার যেটুকু ছিল সেটুকু যদি আমার রেকর্ড হয়ে থাকে, বাকিটুকু রেকর্ড করাতে গেলে সেটা আমায় আগে কিনতে হবে, আমার কেনাটা ঠিক হতে হবে, তবেই আমার। এখানে আমি হ্যালো, আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো, কি বলছেন? নাম বলুন। বলুন। আনন্দ মন্ডলই বলছি আমি। বলুন। হ্যাঁ, এইখানে মানে জমিটা আমাদেরই নামে ছিল, কিন্তু আমরা যেহেতু 6th জেনারেশন, তারপরে মানে যে 4th জেনারেশন ছিল, 4th জেনারেশন আবার 5th জেনারেশনে ট্রান্সফার করা হয়নি। তো 4th জেনারেশন যে সে মারা গেছে,
ওইখানে এখানে কিভাবে এটা ট্রান্সফার করা হবে ওইটাই আমার কোশ্চেন। পুরো জমিটাই আমাদেরই নামে আর পুরো ট্যাক্স আমরাই দিই পঞ্চায়েতটা। হ্যাঁ, জমি যদি আপনাদের পারিবারিক জমি হয় সেক্ষেত্রে রেকর্ড যে অথরিটি করবেন অর্থাৎ বিএলএলআরও অফিসে যিনি রেভিনিউ অফিসার তিনিই তো রেকর্ড করে দেন। রেকর্ড যিনি করবেন তার কাছে গিয়ে আপনাকে দেখাতে হবে যে এই মানুষ ছিল, এই মানুষের লিগ্যাল হেয়ার আইনগত উত্তরাধিকারী। আপনাদের যে ধর্ম সম্প্রদায়ে আপনারা রয়েছেন, আপনাদের ধর্মবিশ্বাস অনুযায়ী আপনাদের হতে পারে শিয়াদের একরকম হয়, সুন্নিদের আরেক রকম হয়, এমনি সাধারণভাবে হিন্দুদের দায়ভাগ পদ্ধতি একটা আছে, মিতাক্ষরা পদ্ধতি আছে। পশ্চিমবঙ্গে সাধারণ যে হিন্দুরা থাকেন তাদের হচ্ছে দায়ভাগ পদ্ধতি। পশ্চিমবঙ্গে সাধারণভাবে যে মুসলমানরা থাকেন তাদের হচ্ছে 99% ক্ষেত্রে তারা সুন্নির যে নিয়ম সেই জিনিসটা তাদের থাকে। ফলে আপনাকে যেটা দেখতে হবে যে আপনার যে পূর্বপুরুষ তারা কে কে ছিলেন এবং তার থেকে আইনগত উত্তরাধিকারী কে কে এসেছেন এটা পরিষ্কার করে দিলেই আপনাদের সবটা এসে যাবে। থ্যাংক ইউ স্যার। নতুন অনুষ্ঠান 5 মিনিট সময় আছে। আমি ছবি সাহা ম্যাডামের একটা প্রশ্ন আছে, ইংলিশে বানানো উইল আর বাংলায় বানানো উইল কোনটা বেশি রিলায়েবল? নাম্বার 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জয়েন্ট নামের দলিলের কোনো একজন মালিক কি ভাগাভাগি না করে উইল করতে পারেন? তখন তার মৃত্যুর পর কিভাবে তার দাবি করা যেতে পারে? এই দুটি প্রশ্ন উনি রেখেছেন। আমাদের দেশে যে আইন আছে তাতে ইংরেজি এবং বাংলা ভাষার ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয়নি। ভাষা যাই হোক না কেন, ইংরেজি বা বাংলা বা সাঁওতালি, সেটা যদি অফিসিয়ালি অ্যাকসেপ্টেড সেই লোকালিটিতে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড ভাষা হয় তাহলে জিনিসটা সঠিক লেখা হয়েছে কিনা এটাই বিবেচ্য, মাধ্যমটা নয়। ইংরেজিতে লেখা হলেও যদি ভুল লেখা হয় সেটা কাজের হবে না, বাংলাতে লেখা হলেও ভুল লেখা হলে কাজের হবে না। আসলে লেখাটা সঠিক হতে হবে, মাধ্যমটা যাই হোক না কেন। মাধ্যম বলতে আমি এখানে ভাষা বলতে চাইছি, ভাষাটা যাই হোক বক্তব্যটা ঠিক হতে হবে। এটা আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনি বলেছেন যে উইল করার আগে সম্পত্তিটা ভাগাভাগি করে নিতে হবে কিনা। উইল জিনিসটা কি? উইল কিন্তু দানপত্র নয়। যদি দানপত্র হতো তাহলে এটা রেজিস্ট্রেশন মাস্ট হতো। উইলের রেজিস্ট্রেশন মাস্ট নয়। উইল মৌখিকও হতে পারে, রেজিস্ট্রি করলে ভালো, কিন্তু রেজিস্ট্রি করার পরেও উইল বদলানো যায়। রেজিস্ট্রি করার পরেও উইলের যে নির্দিষ্ট আদালত আছে সেখানে উইলের প্রবেট নিতে হয়। উইলের প্রবেট না নিলে সেই উইলের কোনো মূল্য নেই। ফলে পার্টিশন হয়নি এমন সম্পত্তিতেও কিন্তু একজন মানুষ উইল করে চলে যেতে পারে। এই উইল যখন প্রবেট নিতে যেতে হবে তখন সম্পত্তিতে আর যারা রয়েছেন তাদেরকে ডাকা হবে, কোর্ট তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের বক্তব্য কি। সেখানে কোর্ট যদি চান যেরকম ভাবে কোর্ট বলবেন সেভাবে হয়ে যেতে পারে, এবং দক্ষ আইনজীবী আপনাকে এই ব্যাপারে খুব ভালো গাইড করতে পারবেন। উইল মানে হচ্ছে ইচ্ছাপত্র, ইষ্টিপত্র বলেও একটা কথা আছে। আমার ইচ্ছা হচ্ছে এটা হচ্ছে উইল। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের তাপস কুমার মিত্র বাবু উনি লিখেছেন যে উইল নিয়ে যদি একদিন আলাদা কোনো প্রোগ্রাম করা যায় তাহলে খুব ভালো হয়। অবশ্যই ডিটেলসে আমরা সেই অনুষ্ঠান করার চেষ্টা করব। এরপর আমি চলে যাব, হ্যান্ডেজ করে আছেন রতন ভৌমিক বাবু অনেকক্ষণ ধরে। প্লিজ সংক্ষেপে 1 মিনিট যদি আপনার প্রশ্নটা বলেন। আর 5 মিনিট আমাদের সময় আছে অনুষ্ঠান শেষ করা সমাপ্ত করার জন্য, প্লিজ। হ্যাঁ স্যার, বলছি এলআরএ নাম্বারটা। হ্যালো রতন বাবু বলুন প্লিজ। হ্যাঁ বলছি এলআরএ আমাদের একটা প্লট
আপনার প্লটিং হয়েছে, এলারে বাটা হয়েছে, কেচও করে নিয়ে গিয়েছিল পেন্সিলে। 72 না 76 সালে না কত সালে ভূমি খসড়া হয়েছিল তখন, তারপর সেটাকে ইঙ্ক করেনি, কালি করেনি, আজও পর্যন্ত সেটা পড়ে রয়েছে। তো আমি বিএলআরও অফিস থেকে, এসডিএলআরও ডিএলআর থেকে স্টেট লেভেলেও বললাম, তো তারা এখনো পর্যন্ত কিন্তু সেটা তারা ইঙ্কও করছে না, মেপেও যাচ্ছে না, মেপে। তো এইটা কি করা যেতে পারে? দেখুন, একটা ম্যাপ তো আপনার আছে, কি মানে বিভিন্ন লোক সেখানে মালিকানায় বসে আছে এবং তাদের মতো করে পরিমাণ মতো অনুযায়ী সেটেলমেন্ট অফিস থেকেই পেন্সিল দিয়ে কেচ করে নিয়ে গেছিল। সেটাকে আজ পর্যন্ত, আজ ধরুন প্রায় 50 বছর হয়ে গেল, ওরা করেনি বলে এলআর ম্যাপটা বেরোতে পারছে না। আশেপাশের মৌজাগুলো সব এলআর ম্যাপ বেরিয়েছে। আমাদের এই বলাগড়ের, হুগলি জেলার বলাগড়ের মশরা মৌজার এলআর ম্যাপটা কিন্তু ওরা এই অসম্পূর্ণ কাজের জন্য করতে পারছে না। তো আমি যোগাযোগ করাতে 30 বছর আগে ওরা একবার এলো, এসে বললো ওয়েদার খারাপ, আমরা কাল পরশু আসবো বলে 30 বছর আর আসেনি। এর মধ্যে আবার যোগাযোগ করলাম, আবার এলো, এসে তারা দেখলো যে যারা কিছু কিছু লোক আছে ধরুন বেশি দখলে আছে, তারা একটু হট্টচট্ট করলো, তারা আর মাপলোই না, এইরকম হয়ে যায়। এটা ধরুন আমি সেই বড় দাগে রয়ে গেছে। আমি এটা নিয়ে কিছু বলতে পারছি না, আমি এটা ঠিক, আমার মনে হয় এটা নিয়ে আপনি যে কর্তৃপক্ষ আছে, আমি একটা সাধারণভাবে জেনারেলাইজড একটা বিষয় বলছি, একটা নির্দিষ্ট বিষয়ে ঠিক কি হয়েছে না হয়েছে, আপনি কতটা সঠিক বুঝেছেন, কতটা সঠিকভাবে বলতে পারছেন, আমি কতটা সঠিক শুনছি এবং সঠিক বুঝছি, এটা কিন্তু একটা মানে এভাবে বলা যাবে না। আপনাকে আমি যেটা অনুরোধ করবো, আমাদের প্রত্যেক জেলাতে যিনি এডিএম ডিএলএলআরও থাকেন, তিনি সাধারণত একজন আইএএস অফিসার হন। এই আইএএস অফিসারদের বিরাট ক্ষমতা দেওয়া থাকে। আপনি যদি তাকে ঠিক মতো করে বোঝাতে পারেন, দক্ষ লোককে দিয়ে বোঝাতে পারেন, আমার বিশ্বাস আপনার সমস্যার সমাধান হয়ে যাওয়ার চান্স 90%। হ্যাঁ বলছি স্যার, আমাদের ডিস্ট্রিক্টে যে অফিসার ছিল অমিত রাহা বলে, হুগলি ডিস্ট্রিক্ট, আর স্টেট লেভেলে যে রাম চট্টোপাধ্যায়। আমি নাম কেন আনছেন আপনি? আপনি জিনিসটাকে ইম্পার্সোনালি নিন না, কারণ না এলে বলুন না। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আজকে আর কন্টিনিউ করতে পারছি না, সময় অলরেডি শেষ, 6টা পর্যন্ত টাইম ছিল, 6:30 হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ স্যার। স্যারকে এতক্ষণ ধরে আমাদের মধ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেগুলো আমরা পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব। আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে আপনারা ফেসবুক পেজে আমাদের লিখেও দিতে পারেন, আমরা সেটা স্যারের কাছে পৌঁছে দেবো। আর অনেকেই স্যারের ফোন নাম্বারটা চাইছিলেন, স্যারের যদি আপত্তি না থাকে স্যার নিজে চ্যাট বক্সে লিখে দিতে পারেন, না হলে কারোর পার্সোনাল নাম্বার আমার দেওয়ার পক্ষে সম্ভব নয়। স্যারের বইগুলো কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে। লেখালেখি এবং আমার যে ধরনের কাজ করতে হয়, আমাকে যখন তখন ব্যস্ত থাকতে হয়। আমি ফোন